ওকে অল ওকে, হ্যাঁ আচ্ছা ফেসবুকে ওকে হচ্ছে না কেন? ফেসবুকে জানি কারণ লাইভটা অন হচ্ছে না। আচ্ছা হ্যাঁ এখন অন হয়েছে। ওকে এখন অন হয়েছে, এখন ফেসবুকে আশা করি লাইভটা আসছে। ঠিক আছে তাহলে ওকে চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের জিএসটি রিভিশন ক্লাসে, কেমিস্ট্রির প্রথম রিভিশন ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা আগায় নিয়ে যাচ্ছ। তো সময় কিন্তু আর বেশি নাই এবং আমি আশা জানি যে তোমরা খুব ভালোভাবে পড়তেছো। তো আজকে ক্লাসটা আসলে বেসিক্যালি কী হবে, যেহেতু 3টা চ্যাপ্টার, কি তাহলে ভাই ক্লাস কি একজন বছর 10 ঘন্টা ক্লাস হবে? না, এরকম না। ক্লাস ডিউরেশন আমরা 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রাখবো। বেসিক্যালি আজকের ক্লাসে আমি কি করব, কোনো তোমাকে হচ্ছে যে নতুন কিছু পড়ানো হবে না। ব্যাপারটা যেটা আমি তোমাকে ধরাই দিব যে কোন টপিকটা বা কোন টপিকের কোন ম্যাথগুলা তোমার জিএসটিতে বেশি লাগবে, তো ওই জিনিসগুলো আমি তোমাকে দাগাই দিব। আজকের ক্লাসের উদ্দেশ্য কিন্তু এটাই। এবং সাথে সাথে পুরো চ্যাপ্টারেই যতগুলো টপিক আছে, যতগুলো টপিক থেকে কোয়েশ্চন আসে, আমরা 2-1টা করে এমসিকিউ সলভ করার চেষ্টা করবো প্রতিটা টপিক থেকে। ঠিক আছে? আর তোমাকে এটাও আমি বলে দিব যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট আর কোন টপিকটা কম ইম্পর্টেন্ট। কেমন? আমি একটু ফেসবুকে তারা আরেকবার চেক করে দেখি যে সবটা ঠিক আছে কিনা। কেন জানি ফেসবুকে ক্লাসটা আসতেছে না। আরেকবার আমি ঢুকে দাও। হ্যাঁ এখন আসছে, এখন আসছে। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি, আসো। ওকে চলো আমরা তাহলে শুরু করি, কেমন? তো আমরা প্রথম ক্লাস আমাদের আজকে 3 চ্যাপ্টার আছে। মৌলের পর্যাপ্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, কর্মমুখী আর পরিবেশ। কর্মমুখীটা একদমই ছোট, কারণ এখানে অল্প কিছু জিনিস পড়া লাগে আর কিছুই না। তাহলে আমরা প্রথমে আগে মৌলের পর্যাবৃত্ত দিয়ে শুরু করি, আসো। তো প্রথমে চলো আমরা প্রথমে যে চ্যাপ্টারটা আমাদের, যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, প্রথমে এমসিকিউতে আমরা যাই এবং প্রথমে এমসিকিউ আমরা দেখি, আসো। দেখো, প্রথম যে টপিকটা তোমাকে একটু ভালো করে পড়া লাগবে সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলোর গ্রুপ আর কিভাবে, মানে তোমার হচ্ছে ওই যে পর্যায় নির্ণয় করে, এটা একটু জানা থাকা লাগবে। তাহলে আমি টপিকগুলোর নাম এখানে আমি কারেসপন্ডিং লিখে দিব, কেমন? তাহলে এখান থেকে প্রথমে তোমার কি টপিক পড়া লাগবে? প্রথমে তোমার পড়া লাগবে হচ্ছে আমাদের এখানে এই যে পর্যায়, পর্যায় ও গ্রুপ নির্ণয়। এটা তুমি ভালো করে পড়বা। আমি এখানে ওই যে লিখে দিব, কেমন? কোনটা কোনটা ভালো করে পড়বা সব আমি তোমাকে জানাই দেবো এখানে। ওকে চলো আমরা এই এমসিকিউ সলভ করি। এগুলো কিন্তু আমাদের মেইন ক্লাসেরই এমসিকিউ। ওকে আজকে আমরা নতুন কোনো থিওরি পড়াবো না, জাস্ট তোমাকে পুরো থিওরিগুলো একবার রিভিউ করে দিব, আর কিছুই না। প্রথমে এমসিকিউর আনসার কি হবে বলো তো? যে কোন জোড়া পর্যায় সারণীর একই পিরিয়ডভুক্ত। আচ্ছা ভাই, পিরিয়ড মানে কি? একই পিরিয়ডভুক্ত মানে হচ্ছে একই পর্যায়ভুক্ত। একই পিরিয়ডভুক্ত মানে হচ্ছে একই পর্যায়ভুক্ত, মানে কোন দুইটা মৌল সেম পর্যায়ের মধ্যে আছে বলো তো? খেয়াল করে দেখো, এরা তো জীবনেও না। তারপরে তোমার এখানে কোনটা আছে? কোবাল্ট এবং নিকেল, এরা কিন্তু কি আছে বলো তো? একই পর্যায়ের মধ্যে আছে। ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট এমসিকিউতে যাই। নেক্সট এমসিকিউ বলতেছে কি, 4s2 3d7 যোজনী শেল ইলেকট্রন বিশিষ্ট মৌল সম্পর্কে কোন উক্তিটি ভুল? আমাকে বলো তো, এই যে 4s2 3d7, এটা তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে একটা জিনিস আছে, এই যে 7a, এটা কোন ব্লক মৌল বলো তো? 4s2 3d7 যদি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো এটা ডি ব্লক মৌল না? এটা কিন্তু ডি ব্লক মৌল। আর ডি ব্লক মৌলের বেলায় গ্রুপ নির্ণয় করার সময় তোমাদেরকে আমি শিখেছিলাম বড় হাতের বি ইউজ করতে হয়, মনে আছে কিনা দেখো। তো বড় হাতের বি যদি হয়ে থাকে, এখানে ছোট, এখানে কিন্তু এ, আর আমাকে বলছে কোনটা ভুল বের করতে বলছে, ভুল। তাহলে এখানে ভুল কোনটা হবে বলো তো? এখানে ভুল হবে মৌলটি গ্রুপ 7a, এটার অন্তর্ভুক্ত। কেন? কারণ এই যে দেখো এখানে এ দেওয়া আছে, এটা কি হওয়া উচিত? বি হওয়া উচিত। বুঝতে পারছি? তাহলে প্রথমে আগে কি করে ফেলবা এই টপিকটা থেকে? তুমি তোমার আমার যে টপিক চ্যাপ্টারগুলো আছে এগুলোর জন্য তোমার এখন বই পড়া লাগবে না। তুমি জাস্ট আমাদের স্লাইডটা ওপেন করবা, মেইন ক্লাসের ওপেন করার পরে ওই পর্যায় সারণী নিয়ে যতগুলো কথাবার্তা আছে ওগুলোর মধ্যে ওই গ্রুপ নির্ণয় আর পর্যায় নির্ণয়টা শিখে ফেলবা। কি শিখবা? গ্রুপ নির্ণয় আর পর্যায় নির্ণয়, দুইটাই শিখবা। আধুনিক পদ্ধতিও শিখবা, সনাতন পদ্ধতিও শিখবা। ঠিক আছে? ওকে তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে বলতেছে দেখো, এই যে ওই টপিক থেকেই কিন্তু কোয়েশ্চন, আমি তো বললাম প্রতিটা টপিকের আমি 2-3টা করে এমসিকিউ তোমাকে সলভ করাই দিব। বলছে কি দেখো, 25 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোথায় অবস্থান করবে? আচ্ছা 25 কার হয়ে থাকে? 25 ম্যাঙ্গানিজের হয় না? 25 হচ্ছে ম্যাঙ্গানিজের হয়। আর এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস দেখো, ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 4s2 হবে আর 3d5 হবে। এটা তোমরা সবাই জানো, 2 আর 5 থাকলে 2 আর 5 হবে এখানে। তো যদি 4s2 হয় তাহলে এখান থেকে আমাকে তুমি বলো তো এটা তাহলে আমার পর্যায় কত হবে? এখানে সর্বাধিক, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বাধিক ম্যাক্সিমাম মান হচ্ছে 4, আর আমার গ্রুপ সংখ্যা কত হবে? লাস্টের এস আর ডিটাকে যোগ করতে হয়, 2 আর 5 যোগ করো, 2 আর 5 যোগ করলে আসবে হচ্ছে 7। তাহলে পর্যায় হচ্ছে 7 আর পর্যায় হচ্ছে 4 আর গ্রুপ হচ্ছে 7। বলো তো এই এমসিকিউটা সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এইখানে এগুলো পারা যাবে? ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। ওকে তারপর যাই। তারপরে দেখো, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস এত হইলে
এটা জিএসটিতে আসা কোয়েশ্চন, দেখো 23-24 আসছে। এটা তার অবস্থান কোথায় হবে? একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানের মধ্যে তুমি যদি খেয়াল করে দেখো, এসে কয়টা থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে, এখানে 2টা ইলেকট্রন আছে। পিতে থাকতে পারে 6টা, 6টা ইলেকট্রন এখানে আছে। এসে থাকতে পারে 2টা এখানে আছে। বাট এফে থাকতে পারে কিন্তু 14টা, বাট এখানে আছে কয়টা বলো তো? 3টা আছে এখানে। তাহলে এখানে এটা কোন ব্লক মৌল হবে? আগে এটা আইডেন্টিফাই করো, এটা কোন ব্লক মৌল হবে। তুমি বলবা যেহেতু ভাই এফটা হচ্ছে অপূর্ণ, তাহলে এটা অবশ্যই এফ ব্লক মৌল হবে। তো এফ ব্লক যদি মৌল হয়ে থাকে, প্রতিটা এফ ব্লক মৌলের গ্রুপ সংখ্যা জানি কত হয়? প্রতিটা এফ ব্লক মৌলের গ্রুপ সংখ্যা হয়ে থাকে গ্রুপ নাম্বার 3, অথবা এটাকে আমরা বলতে পারি 3b বলতে পারি। তো এখানে দেখো, আর এটার পর্যায় কত হবে দেখো তো। এখানে সর্বাধিক প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 6, তাহলে পর্যায় হবে 6, গ্রুপ নাম্বার হবে 3, তাহলে ষষ্ঠ পর্যায়, তৃতীয় গ্রুপ। তাহলে আমি বুঝতেই পারলাম এটার ইম্পর্টেন্স আছে এই টপিকটার, গ্রুপ এবং পর্যায় নির্ণয়। তাহলে চলো আমরা এরপরে চলে যাই। আসো, এটাও কিন্তু ওই যে মেইন কথাগুলোর ইম্পর্টেন্ট। এখানে দেখো বলছে আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে কোনটার উপর ভিত্তি করে আবর্তিত হয়। তোমাদেরকে আমি 2টা শিখেছিলাম, 3টা শিখেছিলাম বেসিক্যালি। একটা কি ছিল বলতো? মেন্ডেলিফের পর্যায় সারণী। সেখানে হচ্ছে পারমাণবিক ভর ছিল, এরপরে সেটাকে পারমাণবিক সংখ্যা করা হয়েছে, যেটাকে আমরা বলতাম আধুনিক। আর সর্বাধুনিকে কি হইতো? ইলেকট্রন বিন্যাস। দেখো 2টা ছিল, তোমাদেরকে দেখো মনে আছে কিনা। আধুনিক যেটা ছিল, আধুনিক আমরা বলছিলাম যদি আধুনিক বলে, তাহলে আধুনিকে কিন্তু এটা কিভাবে বিন্যস্ত হয়? ওই যে তোমার পারমাণবিক সংখ্যা দিয়ে বা প্রোটন সংখ্যা দিয়ে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। বাট তোমার হচ্ছে যেটা আছে সর্বাধুনিকে কিভাবে আবর্তিত হবে বলতো? ওই ইলেকট্রন বিন্যাস দিয়ে। আমাকে এখানে আধুনিকটা বলছে, তাহলে আনসার দেখাবো কোনটা? পারমাণবিক সংখ্যা। বাট পারমাণবিক সংখ্যা তো এখানে নাই, পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা সেম জিনিস, তাহলে এখানে আনসার দেখাবো প্রোটনটা। হোপফুলি সবাই এমসিকিউটা বুঝতে পারছো। যারা ফেসবুকে দেখতেছো কাইন্ডলি তোমরাও কিন্তু আমাকে জানাবা, কেমন? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সট যে টপিকটা আছে কর্ণ সম্পর্ক। এটা ছোট টপিক, এটা একটু করে দেখে ফেলবা। কর্ণ সম্পর্কের বেসিকটা কি ছিল বলতো? যে যদি ধরো সেকেন্ড পর্যায়ের মৌলের সাথে থার্ড পর্যায়ের মৌলের কোন মৌলের কর্ণ সম্পর্ক আছে, কিভাবে বের করতে হয় জানি। ওই যে এই মৌলটার যে তোমার প্রোটন সংখ্যা, তার সাথে তুমি 9 যোগ করবা, 9 যোগ করার পরে যাই আসে, এই যে থার্ড পর্যায়ে যাই আসে তার সাথে কিন্তু কর্ণ সম্পর্ক থাকে। যেমন এখানে বলছে কোন দুটার মধ্যে কর্ণ সম্পর্ক আছে। দেখো তো, বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5, 5-এর সাথে তুমি 9 যোগ করো তো, তাহলে কত আসে? 14 আসে। 14-এর কারেসপন্ডিং এটা সিলিকনের। তাহলে এই যে বোরন আর এই যে সিলিকন, এই দুটার মধ্যে কি থাকে? কর্ণ সম্পর্ক থাকে। তাহলে বোরন আর সিলিকনের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে এইটার মনে দেখো, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে তোমার এখানে এই যে আয়নীকরণ শক্তি পড়বা। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে সবগুলো ধর্ম পড়া লাগবে না তোমার। এই ক্ষেত্রে পর্যাবৃত্ত ধর্মে সব ধর্ম পড়া লাগবে না। কোন কোন ধর্মগুলো পড়বা আমি তোমাকে একটু করে দাগাই দিই। কোন কোন ধর্মগুলো ভালো করে পড়বা? পর্যাবৃত্ত ধর্ম যেগুলো আছে এগুলোর মধ্যে সবগুলো পড়া লাগবে না। জিএসটির জন্য বেসিক্যালি ব্যাসার্ধের যে টপিকটা আছে সেটা ইম্পর্টেন্ট, ব্যাসার্ধ। তারপরে আয়নীকরণ শক্তি যেটা আছে এটা ইম্পর্টেন্ট, ইলেকট্রন আসক্তিটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটিটা বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো থেকেও বেশি ইম্পর্টেন্ট কোনগুলো? এই যে এখানের মধ্যে এই যে এই 2 জায়গায় কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। এই ব্যতিক্রমগুলো তোমাকে লিখে দিয়েছিলাম আমি, এই ব্যতিক্রমগুলো ভালো করে পড়বা, বুঝছো? এই ব্যতিক্রমগুলো তুমি একটু ভালো করে পড়বা। ওকে, চলো আমরা এমসিকিউতে চলে যাই। ওকে, দেখো এটা কিভাবে বের করে, এটা একটা ট্রিক্স শিখেছিলাম, তোমাদের মনে আছে? যোজ্যতা ইলেকট্রন কিভাবে বের করে, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। দেখো তোমাদের মনে আছে কিনা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? ট্রিক্সটা কি কারো মনে আছে? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে? ওই যে নাম্বার অফ লো আয়নাইজেশন এনার্জি বিফোর হাই জাম্প তোমাদেরকে শিখাইছিলাম। খেয়াল করে দেখো, এখানে বলছে কি, কোনো একটা মৌলের যেটা লিথিয়াম এবং নিয়নের মধ্যে আছে, তার প্রথম 7টি আয়নীকরণ শক্তির মানগুলো এত দেওয়া আছে। তার মানে প্রথম যে আয়নীকরণ শক্তি, এই যে ফার্স্ট আয়নীকরণ শক্তি, এটার মান কত? এটার মান হচ্ছে তোমার এখানে 1310। পরেরটা কত? পরেরটা হচ্ছে 3390। এর পরেরটা কত? 5320। এর পরেরটা হচ্ছে 7450। এর পরেরটা হচ্ছে তোমার 11000। আর এরপরে যদি তুমি যাও, এর পরেরটা হচ্ছে 13300। আর এরপর দেখো ঠুস করে এটা কত হয়ে গেছে? 71000 হয়ে গেছে। তার মানে এটা কিন্তু ষষ্ঠ 6 আয়নাইজেশন এনার্জি ছিল, আর এটা ছিল 7th। তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি? এই যে 71000 যেটা আছে,
এটাকে আমরা বলতে পারি একটা হাই জাম্প, এটাকে আমরা কি বলতে পারি হাই, কারণ লম্বা একটা লাফ দিছে দেখো 13,000 থেকে 71,000 হয়ে গেছে। তাহলে এটার আগে কয়টা আছে, এটার আগে আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে যোজ্যত ইলেকট্রন হবে 6টা, আর 6টা যোজ্যত ইলেকট্রন থাকে এই জায়গায় 2s2 2p4। সবাই পারছো এটা, সবাই পারছো। ওকে, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। তারপর তো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে দেখো তো কী হবে, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। ব্যাসার্ধের মধ্যে কোন টপিকটা ভালো করে পড়বা, দেখবা যে ওখানে আয়নের ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করা একটা লাইন তোমাদেরকে পড়াইছিলাম, সেটা কি ছিল বলো তো, যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় তাহলে যেই আয়নটার প্রোটন সংখ্যা বেশি তার আকারটা কী হবে, তার আকারটা হচ্ছে ছোট হবে। তাহলে আমি যদি তোমাকে এটা বলছিলাম, যদি ইলেকট্রন নাম্বার, এটা যদি ইলেকট্রন নাম্বার যেটা আছে এটা যদি সেম হয়ে যায়, সেই ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি, যার প্রোটন সংখ্যা বেশি তার আকার বা সাইজ যেটা আছে সেটা কী হবে বলো তো, ছোট হবে। দেখো এটা তোমাদের মনে আছে কিনা, এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো যে উদাহরণগুলো দিছে সবগুলোতে কিন্তু 10টা করে ইলেকট্রন আছে, রাইট। তাহলে সবগুলো 10টা করে ইলেকট্রন থাকলে তাহলে কোনটার আকার সবচেয়ে ছোট হবে, এই ম্যাগনেসিয়াম 2+, কারণ এখানে প্রোটন থাকে কিন্তু 12টা। দেখো এটা বুঝতেছো কিনা, এই যে ম্যাগনেসিয়াম 2+-এ এই জায়গায় থাকবে কিন্তু 12টা প্রোটন, এই দেখো এই জায়গায় থাকবে হচ্ছে তোমার কয়টা প্রোটন, 12টা প্রোটন, এই জায়গায় থাকে হচ্ছে তোমার 11টা প্রোটন, আর এই জায়গায় থাকবে হচ্ছে তোমার 10টা প্রোটন। সো যেহেতু এখানে প্রোটন সংখ্যা বেশি তাই এটার আকারটা ছোট, ঠিক আছে। তারপর চলো নেক্সটে চলে যাই। একজন প্রশ্ন করছে কিভাবে এটা হয়েছে, কারণ দেখো এটা যদিও ব্যাখ্যাটা এখন করা উচিত না, কারণ এটা রিভিউ ক্লাস, ব্যাখ্যা তুমি কিন্তু মেইন ক্লাস থেকে দেখে নিতে পারো। আমি তোমাকে ছোট করে যদি বলি, কারণ কি হয় বলো তো, যার প্রোটন সংখ্যা বেশি তার নিউক্লিয়াসে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তাহলে সেই ইলেকট্রনগুলোকে বেশি জোরে টেনে ধরে রাখতে পারবে, তাহলে যত জোরে টান দিবে তত সাইজটা কী হবে বলো, তত সাইজটা কিন্তু ছোট হবে, ঠিক আছে। ওকে, তারপরে যাই, কোন আয়নটির আকার সবচেয়ে ছোট। খেয়াল করে দেখো এখানে, এখানে তুমি আমাকে বলো, এখানের মধ্যে তোমার সবার কিন্তু চার্জের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কিন্তু 10টা করে, তাহলে এখানে প্রোটন সংখ্যা কোনটার বেশি, সোডিয়ামের বেশি, তাহলে এটার আনসার হবে সোডিয়াম প্লাস। তাহলে এটা কিন্তু ভালো করে পড়বা, ঠিক আছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ একজন এ বলছো, সোহাগ এ না তো ভাই, এটা ডি আনসার। চলো আমরা নেক্সটে চলে যাই, আসো চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সব থেকে বেশি। আয়নীকরণ শক্তির বেলায় তোমাদের নিয়ম আমরা কি পড়ছিলাম, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কী হয় বলো তো, বাড়ে, আর উপর থেকে নিচে গেলে কি হয়, কমে। আর আরেকটা জিনিস কিন্তু ছিল, কিছু কিন্তু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো কিন্তু ভালো করে পড়বা, বুঝছো। তাহলে কোনটার আয়নীকরণ শক্তি বেশি, এখানে সবার উপরে আছে সোডিয়াম, কারণ আমরা জানি এখান থেকে যত নিচে নামবা আয়নীকরণ শক্তি কিন্তু তোমার কমতে থাকবে। ওকে, ঠিক আছে। তারপর চলো যাই, নেক্সটে যাই। তারপর কি বলছে দেখো, নিচের কোনটা থেকে ইলেকট্রন অপসারণের জন্য বেশি শক্তি প্রয়োজন। আচ্ছা, ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তিটা দরকার সেটাকে আমরা কি বলে থাকি বলতো, আয়নীকরণ শক্তি বলি না। ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তিটা দরকার সেটাকে আমরা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পটেনশিয়াল, মানে এটাকে আমরা I.E দিয়েও প্রকাশ করি বা I.P দিয়েও প্রকাশ করে থাকি। তাহলে বলতেছে কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে। খেয়াল করে দেখো, নিষ্ক্রিয় গ্যাস এদের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হয়। কি মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হয়। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আর্গন থেকে আরেকটা জিনিস আছে কি, স্ট্রংকে অ্যালুমিনিয়াম 3+। এখানে আনসার কিন্তু অ্যালুমিনিয়াম 3+ হবে, এখানে আনসার কি হবে, অ্যালুমিনিয়াম 3+ হবে। কেন, কারণ এটার যে ইলেকট্রন বিন্যাসটা সেটা কার মতো হয়ে গেছে, নিয়নের মতো হয়ে গেছে না, বলো তো একটু করে। এখানে এই যে অ্যালুমিনিয়াম 3+-এর আমি তোমাকে একটা জিনিস বলছিলাম, এখানে তুমি কিন্তু মেনলি কি দিয়ে কম্পেয়ার করবা, আয়নীকরণ শক্তি কার বেশি কার কম, এটা যখন কম্পেয়ার করবা তখন যেটা করবা, ওদের কারেসপন্ডিং ইলেকট্রন সংখ্যার মৌলকে দিয়ে রিপ্লেস করবা। দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+, এটাকে তুমি কার মতো চিন্তা করতে পারো, অ্যালুমিনিয়াম 3+টাকে কার মতো চিন্তা করতে পারো, নিয়নের মতো। সোডিয়াম প্লাসকেও কার মতো চিন্তা করতে পারো, নিয়নের মতো। তাহলে এই দুইটার মধ্যে ফাইট হবে, এই ফাইটে কে জয়ী হবে, দেখো তো এর কিন্তু প্রোটন সংখ্যাটা বেশি, তাহলে এ হচ্ছে জয়ী হবে। বুঝছো, এটা তোমাদেরকে পড়াইছিলাম, ডিটেলসে ব্যাখ্যা দিয়েছিলাম এটার, দেখো মনে আছে কি না, এটা তোমাদেরকে ডিটেলসে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, দেখো এটা মনে আছে কি না, এটা মেইন ক্লাসে আমরা ডিটেলসে ব্যাখ্যা দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে চলো নেক্সটে চলে যাই। আচ্ছা, আর আর্গন কেন হয় নাই আমাকে তুমি বলো, আর্গন নিয়নের উপরে অবস্থিত না নিয়নের নিচে অবস্থিত, আর্গন হচ্ছে নিয়নের নিচে অবস্থিত, তাহলে নিয়নের কিন্তু আয়নীকরণ শক্তি বেশি হবে। তো খেয়াল করে দেখো, নিয়নের মধ্যে ইলেকট্রন বিন্যাস কার আছে, এই দুইটার মধ্যে, এই দুইটারই কিন্তু ইলেকট্রন বিন্যাসটা নিয়নের মতো, তাহলে আর্গনে কিন্তু হবে না, কারণ আর্গন কিন্তু নিচে থাকে। তো নিয়নের মধ্যে যদি হয়, এইটার দুইটার মধ্যে ফাইট হবে,
এদের মধ্যে কে জয়ী হবে বলতো, যেটার প্রোটন সংখ্যাটা বেশি, কারণ সেখান থেকে ইলেকট্রন বের করতে বেশি কষ্ট হবে, কারণ যার প্রোটন সংখ্যা বেশি তার সাইজ হচ্ছে ছোট, তাহলে তার বহিস্থ ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে কম, তাহলে ইলেকট্রনকে বের করার জন্য এনার্জি দিতে হবে বেশি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। আচ্ছা, এটা বুঝো নাই কেউ আসো, বুঝো নাই আমাকে একটু জানাও তো, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, এটা তোমাদেরকে অনেক সময় দিয়ে বুঝেছিলাম আমি। এটা কি সবাই বুঝতে পারছো? সেম গ্রুপে বাম থেকে ডানে যাওয়া যায় না ভাই কেউ, সেম গ্রুপে তো উপর থেকে নিচে যেতে পারবা। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। ওকে, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তারপর চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে দেখো কি বলতেছে, এখানে 4টা মোলের ইলেকট্রোবিন্যাস দিছে, কোনটার প্রথম আয়নীকরণ শক্তির মানটা সর্বোচ্চ, কোনটার প্রথম আয়নীকরণ শক্তিটা সর্বোচ্চ। অ্যাট ফার্স্ট একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে এখানে একটা 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই দুটো অপশন প্রথমেই বাদ, এই দুটো অপশন প্রথমেই বাদ। কেন? কারণ এরা কিন্তু নিচে অবস্থিত, 3 মানে কি নিচে, আর তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। বাট এদের মধ্যে দেখো এটা কিন্তু একটা অর্ধপূর্ণ, তাহলে এটা কিন্তু আনসার হবে। আমরা একটা পড়ে আসছিলাম না অর্ধপূর্ণ পূর্ণর হিসাব নিকাশ, মনে আছে কিনা দেখো। সো সবাই পারছো এটা এ। ওকে, কারো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারো, কারো কি কোনো কনফিউশন আছে? ঠিক আছে, ভেরি গুড। নাই, চলো আমরা চলো নেক্সটে চলে যাই। আচ্ছা, পর্যায় সারণীতে একটি পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে কোন দিক থেকে কোন দিকে যাবা? একটা পর্যায়ে বাম থেকে ডানে যাবা, তাহলে কোনটা সত্য সেটা জিজ্ঞেস করছে, বলো তো এটা কোনটা হবে। এবং এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আসছে। কোনটা সত্য? বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তি কিন্তু বৃদ্ধি পায়। কি কি বৃদ্ধি পায়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তারপরে তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কোনটা হ্রাস পায় বলো তো? বাম থেকে ডানে গেলে কি হ্রাস পায়? তোমাদের জিনিস শিখেছিলাম না, মনে আছে কিনা দেখো। বাম থেকে ডানে গেলে বিধাতার পরীক্ষা হ্রাস পায়, মনে আছে? বাম থেকে ডানে গেলে কি হ্রাস পায়? বিধাতার পরীক্ষা হ্রাস পায়। আর কোনটা কোনটা বৃদ্ধি পায়? এই যে দেখো, আয়নীকরণ শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, মনে আছে কিনা দেখো। বাম থেকে ডানে গেলে বিধাতার পরীক্ষা হ্রাস পায়। ওই যে বিধাতার পরীক্ষা কি ছিল? বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, তারপরে পারমাণবিক আকার, তারপরে ক্ষার ধর্ম। শর্টকাটটা লিখে দিয়েছিলাম, দেখো সবাই বুঝতে পারছো কিনা এটা। বুঝছো জিনিসটা? একটা পর্যায়ের বাম থেকে তুমি যদি ডানে যাও তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এটা তো একদম বেসিক জিনিসপত্র। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, ওকে, ভেরি গুড। চলো আমরা নেক্সটে চলে যাই, আসো কেমন, নেক্সটে যাই। বলে এটার আনসার কি হবে? আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা হবে? আয়নীকরণ শক্তির সঠিক ক্রম, ওকে, পরমাণুর আকার, হ্যাঁ অর্ণব ঠিক আছে, বিধাতার পরীক্ষা পড়েছিলাম। এটা সঠিক ক্রম কোনটা হবে? একজন বলতেছো এ, একজন বলতেছো বি, একজন বলতেছো ডি, এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো তো, আয়নীকরণ শক্তি সব থেকে একটা পর্যায়ে কোন মৌলের আয়নীকরণ শক্তি সর্বাধিক হয়? একটা পর্যায়ে, আমি কিন্তু গ্রুপটা জিজ্ঞেস করিনি, একটা পর্যায়ে কোন মৌলের আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ হয়? সেই পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসের, কারণ সেই পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসের সাথে স্থিতিশীল অবস্থায় আছে, সেখান থেকে ইলেকট্রন বের করা অনেক টাফ। তাহলে এরা সবাই একই পর্যায়ের মৌল, তাহলে আমাদের প্রথমেই ধরে নিতে হবে এই যে এইটাও অপশন হবে না, আবার এইটাও তোমার অপশন হবে না। কেন? কারণ নিয়নেরটা ম্যাক্সিমাম হবে, এটা আমরা শিওর। নিয়নেরটা ম্যাক্সিমাম হবে, কারণ নিয়ন হচ্ছে ম্যাক্সিমাম হবে। আর আমরা জানি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ওই অক্সিজেন থেকে নাইট্রোজেনেরটা বেশি হয়ে থাকে, রাইট? তাহলে এখানে কিন্তু আনসার করতে হবে বলো তো বিটা হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমরা জানি অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম আছে, আর নিয়নেরটা কিন্তু সর্বোচ্চ হবে, মানে একটা পর্যায়ে, একটা তুমি যদি পর্যায় হিসাব করো, একটা পার্টিকুলার পর্যায়ে, সেই পর্যায়ে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে, সেই পর্যায়ে যে নিষ্ক্রিয় গ্যাস থাকে, নিষ্ক্রিয় গ্যাস তার আয়নীকরণ শক্তি যেটা, এটার যে আয়নীকরণ শক্তি, এটা কি হয়? সর্বোচ্চ হয়ে থাকে, এটা ম্যাক্স হয়ে থাকে। দেখো এটা সবাই বুঝতে পারছে কিনা? এটা কি বোঝা গেছে ভাই? একটু আমাকে জানাতে পারবা এটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ভেরি গুড, ওকে, সবাই পারছো। হ্যাঁ, তারপর চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে বলো তো কি বলছে, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার অন্যতম কারণ কি? নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য আছে? তুমি যদি দেখতে চাও নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাস এদের কি কি হয়ে থাকে আমি তোমার বলি। নিষ্ক্রিয় গ্যাসগুলোর আয়নীকরণ শক্তির মানটা অনেক বেশি হয়, নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি যেটা আছে সেটা অনেক বেশি হয়ে থাকে। বলতে পারবা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি কত হয়ে থাকে? বলো তো, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি কত হয়ে থাকে? 0 হয়ে থাকে, 0। এটার ইলেকট্রোনেগেটিভিটি কত হয়? এটাও 0 হয়ে থাকে না? এটা যোজনী কত হয়ে থাকে বলো তো? নিষ্ক্রিয় গ্যাসের যোজনী, এটা তো কারোর সাথে যুক্ত হয় না, সেটা যোজনীটাও 0 হয়ে থাকে। তাহলে এখানে এটার নিষ্ক্রিয় কেন থাকে?
কারোর সাথে কেন যুক্ত হয় না? একটা কারণ হচ্ছে উচ্চতর আয়নীকরণ বিভব। হোপফুলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলো তো কি বলতেছে, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যদি যোগ করো, যেই শক্তির পরিবর্তন হয়, ইলেকট্রন যোগ করা হইলে, ইলেকট্রন বের করলে সেটা ছিল আয়নীকরণ শক্তি, আর ইলেকট্রন যোগ করলে সেটাকে আমরা বলি আমাদের কি বলতো প্রথম ইলেকট্রন আসক্তি। যদি প্রথম ইলেকট্রন যুক্ত করো তাহলে প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন যুক্ত করলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। দেখি কার কার মনে আছে বলতো, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি মানে এটার যে ডেল্টা এইচ সেটা প্লাস না নেগেটিভ, প্লাস না মাইনাস? দ্বিতীয় ইলেকট্রন আসক্তির যে ডেল্টা এইচ সেটা কি প্লাস নাকি মাইনাস? সেটা কিন্তু পজিটিভ ছিল। আমি তোমাদেরকে বলছিলাম শুধুমাত্র প্রথম ইলেকট্রন আসক্তি যেটা প্রথম ইলেকট্রন আসক্তি সেটাই শুধুমাত্র তাপ উৎপাদী। দ্বিতীয় তৃতীয় সবগুলো কিন্তু কি ছিল বলো তো, তাপহারী ছিল। তোমাদের মনে আছে কিনা দেখো, আয়নীকরণ শক্তির বেলায় সেটা প্রথম হোক দ্বিতীয় হোক সবাই কিন্তু কি হবে, সবাই তাপহারী হবে। দ্বিতীয় হোক তৃতীয় হোক সবাই তাপহারী, তাহলে এদের সবার জন্য ডেল্টা এইচটা পজিটিভ। বাট তুমি যদি ইলেকট্রন আসক্তি দেখো সেই ক্ষেত্রে শুধু যে প্রথম ইলেকট্রন আসক্তি সেটার জন্য ডেল্টা এইচটা কি হয়, তাপ উৎপাদী হয়। আর দ্বিতীয় তৃতীয় বাকিরা যারা আছে সবার জন্য ডেল্টা এইচটা কি হয়, পজিটিভ হয়। যদি রিজন জানতে ইচ্ছা করে তাহলে মেইন ভিডিও দেখতে পারো, বাট আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে ফেললাম। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, বল এটার আনসার কি হবে? কোন মৌল গ্রুপের মৌলগুলার ইলেকট্রন আসক্তি ও আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? এটা কোন কি দিবা আনসার? একজন সি বলছো, ফারজানা। সি না তো ভাই, ডি আনসার হওয়ার কথা না, কারণ কোনটার বেশি থাকে? এই যে গ্রুপ নাম্বার 16 এবং 17। যত তুমি ডান দিকে যাবা আয়নীকরণ শক্তির মান কিন্তু তত বেশি হয়ে থাকে। এই যে সবাই পারছো এটা। ঠিক আছে, কোন মৌলটার, দেখো কয়বার আসছে পরীক্ষায়, জিএসটি তো আসছে, কিন্তু আমাদের দেখো জিএসটি তো আসছে লাস্টে 22-23-এ। কোনটার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয়? ইলেকট্রন আসক্তি কিন্তু একটা ব্যতিক্রম ছিল, তোমাদের মনে আছে কিনা দেখো। ইলেকট্রন আসক্তি কিন্তু একটা ব্যতিক্রম ছিল। একজন বলতেছে আয়োডিন। আয়োডিন কিভাবে হবে? এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটা ব্যতিক্রম ছিল, ক্লোরিন। মানে তুমি যদি ইলেকট্রন আসক্তি চিন্তা করো, এখানের মধ্যে কিন্তু ক্লোরিনেরটা কার থেকে বেশি? ফ্লোরিন থেকে বেশি। তারপর ছিল ব্রোমিন, তারপর ছিল আয়োডিন। বাট তুমি যদি ইলেকট্রন নেগেটিভিটি চিন্তা করো, এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নাই, এখানে কিন্তু ফ্লোরিন আগে। বাট ইলেকট্রন আসক্তিতে কিন্তু একটা কী থাকতো বলো তো, একটা ব্যতিক্রম থাকতো। এটা আমি তোমাকে শিখাইছিলাম। বলো তো ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম সেটা আরেকটা গ্রুপে আছে, সেটা কোন গ্রুপে আছে বলতে পারবা? তোমাদেরকে পড়াইছিলাম ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম সেটা আরেকটা গ্রুপে আছে, সেটা কোন গ্রুপে আছে? ইলেকট্রন আসক্তির যে ব্যতিক্রম সেটা আরেকটা গ্রুপে আছে, সেটা কোন গ্রুপে আছে? ভেরি গুড, তোমার পার্শ্বকে সচিন না স্বাধীন পার্শ্ব, ভেরি গুড। 16 নম্বরের যে গ্রুপ আছে না, 16 নম্বর গ্রুপেও কিন্তু ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম আছে। তোমাদেরকে পড়াইছিলাম এটা আমরা, ভেরি গুড। তারপর যাই আসো, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা জিজ্ঞেস করছে, সঠিক ক্রম। তাহলে তুমি বুঝতে পারতো সেখানে কোনটা সঠিক হবে বলো তো, এই যে 2 নাম্বারটা কিন্তু সঠিক হবে। ঠিক আছে, ওকে। তারপর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদা কি হয়ে থাকে? সর্বদা পজিটিভ হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? যারা ফেসবুকে দেখতেছো তারাও কাইন্ডলি জানাবা, ভেরি গুড। দ্বিতীয় ইলেকট্রন শক্তি এটা কি হবে, সবসময় পজিটিভ হবে। তারপর কার্বন অক্সিজেন নাইট্রোজেন এর ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রমে, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কোনো ব্যতিক্রম নাই আসলে। তো এখানে আমরা যদি দেখার চেষ্টা করি তড়িৎ ঋণাত্মকতায় পর্যায়ভিত্তিক কোনো ব্যতিক্রম হয় না। তাহলে কার্বন থেকে তোমার কে বড় হবে বলো তো? নাইট্রোজেন বড় হবে, নাইট্রোজেন থেকে অক্সিজেন বড় হবে, অক্সিজেন থেকে ফ্লোরিন বড় হবে। আচ্ছা, যদি নিয়নকে নিয়নেরটা কি, মানে ফ্লোরিন থেকেও নিয়ন কি বড় হবে? মানে আমি যদি বলি এখানে ধর এটাকে যদি আমি 1 নাম্বার পজিশন নাম দিই, এটাকে যদি আমি 1 নাম্বার বলি, আর এটাকে যদি আমি 2 নাম্বার পজিশন নাম দিই, তাহলে নিয়নকে তুমি কোথায় বসাবা? নিয়নকে 1-এ বসাবা না 2-এ বসাবা? নিয়নকে 1-এ বসাবা না 2-এ বসাবা বলো তো? নিয়নকে কিন্তু 1-এ বসাইতে হবে। নিয়ন কিন্তু তোমার কি বলতো নিষ্ক্রিয় গ্যাস, সো এটা কিন্তু কি নাই বলো তো, এটা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি মানটা 0 হয়ে থাকে। ঠিক আছে, সো এটা কেয়ারফুল থাকবা। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে এটা হবে, ফ্লোরিন, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। ওকে, বলো তো এটা কি হবে তাহলে? তড়িৎ ঋণাত্মকতা কোন ক্রমটি সঠিক? এরা সবাই একই গ্রুপভুক্ত না। একটা গ্রুপের মধ্যে কি হয়ে থাকে, একটা গ্রুপে যখন তুমি উপর থেকে নিচে নামো তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমতে থাকে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। তাহলে লিথিয়ামটা সবার আগে হবে, লিথিয়াম, সোডিয়াম, তারপর এটা চেঞ্জ হয়ে গেছে রুবিডিয়াম, না ঠিকই তো আছে, লিনাকে রুবি শেষ ফেলেছে, হ্যাঁ। তাহলে এখানে বি নাম্বারটা আনসার হবে।
এখানে আনসার কোনটা হবে? এখানে আনসার হবে বি নাম্বারটা। দেখো এটা বোঝা গেছে কি না? এটা কি বুঝতে পারছো? এটা একটা গ্রুপের তুমি যদি উপর থেকে নিচে নামো তাহলে কিন্তু কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। সবার উপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, লিনা কে রুবি ছেঁচে ফেলেছে, ঠিকই আছে। ওকে, তারপরে যাই। একটা জিনিস কিন্তু কেয়ারফুল থাকবা, এখানে কি তড়িৎ ঋণাত্মকতা বলছে নাকি তড়িৎ ধনাত্মকতা বলছে? অনেক সময় কোয়েশ্চনে কিন্তু তড়িৎ ধনাত্মকতা বলে দেয়। তড়িৎ ধনাত্মকতা হলে কিন্তু সেটা তড়িৎ ঋণাত্মকতার উল্টাটা। একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, একটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ, এটা কিন্তু কেয়ারফুল থাকবা। তারপরে যাই, বলতো কোনটার সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা কার থাকে? ফ্লোরিনের থাকে না? সেটা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু কার ইলেকট্রন বিন্যাস? এটা কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ওকে, এরপরে যাই আমরা। আসো, এরপরে আমি তোমাকে আরেকটা টপিক লিখে দিই। সেটা হচ্ছে আরেকটা কি টপিক পড়বা এখান থেকে? তোমাদের একটা টপিক পড়েছিলাম, মনে আছে কিনা দেখো, টাইপস অফ অক্সাইড। ওই যে অক্সাইডের টাইপ, অক্সাইডের টাইপ, টাইপস অফ অক্সাইড, টাইপস অফ অক্সাইড, এটা মনে হয়। এটা কিন্তু একদম খুব ভালো করে পড়বা, এবং কোনটা কোনটা ভালো করে পড়বা? উভধর্মীটা ভালো করে, বেশি ভালো করে পড়বা উভধর্মীটা, অম্লধর্মীটা ভালো করে পড়বা, আর ক্ষারধর্মীটা ভালো করে পড়বা। ওই তোমাদেরকে কিন্তু লিখে দিয়েছিলাম, শর্টকাটও শিখাইছিলাম, সো ওইটা তুমি একটু ভালো করে পড়বা। ঠিক আছে, এই টপিকটা থেকে এমসিকিউ আসে। ওকে, মনে আছে সবার এই টপিকটা? এটা যে পড়াইছিলাম এটা কি সবার মনে আছে? ওই শর্টকাট শিখেছিলাম কিছু, ওই যে কি যান টান, যান ফের সবাই কার ভ্রমণে, কি কি পড়েছিলাম, তারপরে কে জানি ক্যাডবেরি নিয়ে গেছিল অনেক কিছু পড়েছিলাম। ঠিক আছে, যাই হোক, চলো আমরা যাই, আসো আমরা পড়াই ফিরে আসি, চলো আমরা এমসিকিউটা সলভ করি। আসো কি বলছো দেখো। আচ্ছা, আরেকটা জিনিস বাদ দিচ্ছি, নিরপেক্ষ, নিরপেক্ষটাও ইম্পর্টেন্ট, নিরপেক্ষটাও ইম্পর্টেন্ট। নিরপেক্ষ দেখো কোয়েশ্চন থাকে, নিরপেক্ষ। ওকে, সব কিন্তু দেখো পড়তে বলতেছি না, গণনাঙ্গ স্ফুটনাঙ্গ বাদ দিছি, অনেক কিছু কিন্তু বাদ দিছি, কেমন? সব পড়া লাগবে না জিএসটির জন্য। ঠিক আছে, তারপরে দিই, অক্সাইড কিন্তু আরও ছিল, বাট বাকিগুলো পড়া লাগবে না। ওকে, তাহলে দেখো কি হবে, এটা কোনটা অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? আচ্ছা, এবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো, অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করবে কারা? যারা হচ্ছে অম্লধর্মী অক্সাইড। যারা কি ধর্মী অক্সাইড বলো তো? যারা হচ্ছে অম্লধর্মী অক্সাইড। এখন একটা মানে বিপরীত একটা জিনিসপত্র ছিল, সেটা কি? অম্লধর্মী অক্সাইড কারা তৈরি করে? অধাতুর অক্সাইডগুলো, অধাতুরা। অম্লধর্মী অক্সাইড কারা বানায়? অধাতু বানায়। এখন দেখো তো অপশনের মধ্যে অধাতু কোনটা আছে? অপশনে অধাতু আছে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার কাছে কি হবে? এখানে আনসার হবে। বুঝতে পারছো আনসারটা? আমরা সবাই জানি আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডটা তোমার কি ছিল? উপধর্মী ছিল। একজন বলতেছো সি, অ্যালুমিনিয়াম অক্সাইড ছিল উপধর্মী, কেমন? ওকে, তারা অম্লীয় তৈরি করতে পারে, তারা ক্ষারীয় তৈরি করতে পারে। ঠিক আছে, বলো তো কোনটা উপধর্মী অক্সাইড? এটাও তোমাদেরকে পড়েছিলাম, কোনটা উপধর্মী অক্সাইড? কোনটা উপধর্মী অক্সাইড? এটা কি হবে আনসার? সি, ওই যে এসএন ছিল, এসএন, ওই যে সোনা একটা ওয়ার্ড ছিল, ওই জান সোনা এলো কি, তারপর বেবি ক্যাডবেরি নিয়ে পালিয়ে গেল, এরকম একটা ছিল। ঠিক আছে, ওকে, তারপর যাই। ওকে, এবার বলো কোনটা উভধর্মী অক্সাইড? এটা কিন্তু পড়েছি তোমাদেরকে, কোনটা উভধর্মী অক্সাইড হবে? ওকে, সি বলতেছো সবাই? হ্যাঁ, সি, ওই যে অ্যালুমিনিয়াম ছিল, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই। কোনটা অম্লধর্মী অক্সাইড নয়? অম্লধর্মী অক্সাইড নয় কোনটা? অম্লধর্মী অক্সাইড নয় কোনটা? ভেরি গুড, সবাই পড়ছো। N2O, N2O কি ছিল? নিরপেক্ষ অক্সাইড ছিল না? N2O যেটা ছিল সেটা কি নিরপেক্ষ অক্সাইড ছিল। ভেরি গুড, এই যে এভাবে করে পড়া আগায় যাও, দেখবা খুব ভালো হচ্ছে আর কি জিনিসটা, কেমন? যারা পারতেছো না তারা স্লাইডটা একটু ভালো করে পড়বা। দেখো এটা কিন্তু জিএসটিতে আসছে কোয়েশ্চনটা, ওকে, সো একটু স্লাইডটা ভালো করে পড়বা। আমার চ্যাপ্টারগুলো তোমার স্লাইডের বাইরে এই মুহূর্তে পড়ার দরকারই নেই, তুমি শুধু স্লাইডে যে থিওরিগুলো আছে সেটা ভালো করে পড়বা, আর বেশি বেশি প্র্যাকটিস করবা, কেমন? পারলে এক্সাম দিও। তারপরে যাই, সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য কোনটা উপযুক্ত? এই লাইনটা হুবহু তোমাদেরকে এস ব্লক পড়ানোর সময় পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো, এস ব্লকের সময় পড়াইছিলাম, এস ব্লক পড়ানোর সময় পড়াইছিলাম। সোডিয়ামকে কার কার নিচে সংরক্ষণ করতে পারবো তুমি বলো তো? কেরোসিনের নিচে সংরক্ষণ করা যায়, অথবা হেক্সেনের নিচে সংরক্ষণ করা যায়। সোডিয়াম অনেক সক্রিয়, তাই সেটাকে পানির নিচে সংরক্ষণ করা যায় না। সোডিয়ামকে হয় তুমি কেরোসিনের নিচে সংরক্ষণ করতে পারবা, নাহলে কি করতে পারবা বলো তো? নাহলে তুমি হচ্ছে হেক্সেনের নিচে সংরক্ষণ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই। এস ব্লকের মৌলের সংখ্যা কয়টা? এই যে কোন ব্লকে কয়টা মৌল থাকে এটা একটু ভালো করে পড়বা, কোন ব্লকে কয়টা মৌল থাকে সেটা একটু ভালো করে পড়বা। তাহলে এটা হচ্ছে 14টা থাকে এখানে। ঠিক আছে, ওকে,
তারপর যাই আসো, এরপর দেখো নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। এইটা একটু ভালো করে পড়বা, কোনটা আর্দ্র বিশ্লেষিত হয় কোনটা হয় না। আমরা সবাই জানি সেকেন্ড পর্যায়ে যারা থাকে তারা কিন্তু কেউ আর্দ্র বিশ্লেষিত হয় না, বাট থার্ড পর্যায়ে যারা থাকে তারা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়। হয় কোনটা বলো তো এখানে, তাহলে SiCl4, এটা কিন্তু পানির সাথে কিন্তু রিয়াকশন করে। কেমন? ওকে, তারপর যাই আসো, কোনগুলো অপধাতু, এটাও আমরা কিন্তু পড়ে আসছিলাম। কোনটা অপধাতু, এটা কি হবে আনসার? অপধাতু এটা ছড়াও তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, রাইট? তাহলে এখানে আনসার হবে কিন্তু এ নাম্বারটা। এই যে বললাম তো এটা কিন্তু কোনটার আন্ডারে পড়তেছে, ওই যে পর্যায় সারণীর আন্ডারে পড়তেছে, তখন আমি তোমাকে লিখে দিয়েছিলাম জিনিসটা। ওকে, তারপর হ্যাঁ, অর্গানিক পুরোটা আমি নিব, অর্গানিকও এরকম পুরোটাকে রিভিউ করে দিব। বলো তো নিচের কোন যৌগটি সম্ভব না? এটা NCl5 না? আমরা একটা জিনিস তোমাদেরকে পড়াইছিলাম, দেখো এই যে NCl3 গঠন হওয়া সম্ভব, তারপরে তোমার PCl3 গঠন হওয়া সম্ভব, তারপরে তোমার PCl5 গঠন হওয়া সম্ভব, কিন্তু NCl5 গঠন হওয়া সম্ভব না। বলো তো NCl5টা কেন গঠন হওয়া সম্ভব না? মনে আছে তোমাদের NCl5? কারণ কি থাকে না বলো তো? কারণ তোমার হচ্ছে যে এখানে ওই যে ডি অরবিটালের উপস্থিতি থাকে না। কেমন? ওই জন্য পড়েছিলাম এটা আমরা। ওকে, এরপরে দেখো এক্স ও ওয়াই এদের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 3টা এবং 6টা ইলেকট্রন আছে। এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত কি হবে? দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এক্সে কয়টা ইলেকট্রন আছে লাস্টে? এক্সে লাস্টের ইলেকট্রন আছে 3টা, আর ওয়াই এ আছে 6টা। এরকম দুইটা কমন যৌগ চিন্তা করো তো, কমন যৌগ কি হতে পারে? অ্যালুমিনিয়াম, আর এখানে হতে পারে কি? অক্সিজেন। তাহলে এদের দ্বারা যে গঠিত যৌগ এটা হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এখানে হচ্ছে X2Y3, তাহলে এদের দ্বারা গঠিত যৌগ হচ্ছে X2Y3। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা কি হবে? X2Y3 হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে এখানে একটু করে লিখে দিই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেটা ভালো করে পড়বা সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যে রিয়াকশনগুলো আছে, তোমাকে কিছু রিয়াকশন লিখে দিয়েছিলাম, সেই রিয়াকশনের মধ্যেই কিন্তু ওই যে কোনটা আর্দ্র বিশ্লেষিত হবে কোনটা আর্দ্র বিশ্লেষিত হবে না সেগুলো ছিল আর কি। কেমন? কাদের কাদের রিয়াকশনগুলো পড়বা? হ্যালাইডের রিয়াকশনটা পড়বা, হ্যালাইডের রিয়াকশন পড়বা। তারপর হচ্ছে তোমার হচ্ছে হাইড্রাইডের রিয়াকশনটা পড়বা, হাইড্রাইড। ঠিক আছে, আর কোনো রিয়াকশন পড়া লাগবে? হ্যালাইড, হাইড্রাইড না, এই দুটোই পড়লেই চলবে, এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, আর যদি ব্লকে যাই, আমরা ব্লকে গেলে এস ব্লকটা ভালো করে পড়বা একটু করে, এস ব্লক। আর পি ব্লকটা জাস্ট একটাবার রিডিং দিবা, মানে ওগুলো অত ইম্পর্টেন্ট, পি ব্লক না পড়লেও চলে আর কি, জাস্ট ওদের মোলের সংখ্যাটা দেখবা। ব্লক এগুলো জাস্ট মোলের সংখ্যাটাই দেখবা। বাট কোনটা ভালো করে পড়বা জানো? ডি ব্লক, এটা ভালো করে পড়বা। এটার মধ্যে স্পেশালি জটিল যোগের যে পার্টটা আছে না, এটা একটু ভালো করে পড়ো, বিশেষ করে জটিল যোগের সংকরায়নগুলা। এস আর পি তুমি চাইলে স্কিপ করতে পারো, একটাবার জাস্ট রিডিং করে ফেলতে পারো। এস আর পি ব্লকটা অত ভালো করে পড়া লাগবে না, এফটাও অত ভালো করে পড়া লাগবে না। হ্যাঁ এটা জানতে পারো ল্যান্থানাইট সিরিজে কয়টা মূল আছে ওগুলো জানতে পারো, বাট ডি ব্লকের মধ্যে জটিল যোগটা খুব ভালো করে পড়বা। আর আরেকটা জিনিস ভালো করে পড়বা, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। জটিল যোগ তো ভালো করে পড়বাই, এর সাথে আরেকটা জিনিস ভালো করে পড়বা, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। মানে ডি ব্লকটা কোনো ছাড় দিবা না, অবস্থান্তর মৌলটা ভালো করে পড়বা। কেমন? আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা চলো এখানে চলে যাই, এমসিকিউতে চলে যাই। আমি তোমাকে জাস্ট দাগায় দিচ্ছি আর কি কোন কোন টপিক তুমি ভালো করে পড়বা। ওকে, আসো যাই আমরা। বলো এখানে কি হবে? এটা এই যৌগটাতে সন্নিবেশ সংখ্যা কত? এফ ব্লকের অবস্থান্তর মৌল কি? মৌলবাসে অন্ত অবস্থান্তর মৌল বলে এফ ব্লকে। হ্যাঁ স্লাইড পড়লেই হবে, আমার যে মেইন ক্লাস আছে তার স্লাইডটাই তুমি পড়বা। দেখো বলছি কি এখানে এই জটিল যৌগটাতে সন্নিবেশ সংখ্যা কত? সন্নিবেশ সংখ্যা তুমি কিভাবে হিসাব করবা? যদিও নর্মালি সূত্র আছে একটা, বাট আমাদের এইচএসসি সূত্র লাগে না, বিভিন্ন সূত্র লাগে না। তুমি জাস্ট ডাইরেক্ট মনে রাখবা এটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের সাথে যতটা লিগ্যান্ড যুক্ত থাকে, যেমন এখানে 4টা লিগ্যান্ড, এখানে 2টা লিগ্যান্ড, তাহলে 4 যোগ 2, তাহলে এখানে হবে 6। তাহলে আনসার কত দাগাবো? এখানে 6 দাগাবো। মানে তোমার এত ডেন্সিটি এগুলো নিয়ে এত চিন্তা করা লাগবে না, সহজ করে পড়ো এটা। কেমন? কারণ এখানে তো কঠিন আসে না। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা? 4 কোথায় আছে দেখো তো? 4 আছে এখানে এইটার মধ্যে, তাহলে এটা হচ্ছে ডি হচ্ছে তোমার আনসার। তারপরে এইটার ম্যাগনেটিক মোমেন্ট কত সেটা তোমার জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা তোমাদের ম্যাগনেটিক মোমেন্টের সূত্র মনে আছে? ম্যাগনেটিক মোমেন্টের সূত্র মনে আছে? ম্যাগনেটিক মোমেন্টের সূত্র, ম্যাগনেটিক মোমেন্টের সূত্র কি হতো বলো তো? ওই যে n ইন্টু n প্লাস 2 হইতো না 1 হইতো? n ইন্টু n প্লাস কত হইতো বলো তো? 2 হইতো না 1 হইতো?
ম্যাগনেটিক মোমেন্ট 2 হইতো না, n+2, আর পুরোটার উপর কি বসতো এখানে √ওভার বসতো। এখানে n কি ছিল, n ছিল অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, n ছিল কি বলতো, n ছিল আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। তো এটা তুমি যদি করতে যাও, যেমন এখানে আমাকে বলো তো আয়রনের জারণ সংখ্যা কত আসবে, আয়রনের জারণ সংখ্যা কত আসবে, এখানে x ধরো এটাকে, আর সায়ানাইড আছে এখানে 6টা, তাহলে 6 × -1, আর এই যোগের চার্জ হচ্ছে -3, তাহলে এখানে x ইকুয়াল কত চলে আসবে, এখানে x ইকুয়াল চলে আসবে +3। তো তুমি যদি এখানে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করতে চাও তাহলে সেটা কত আসবে, ওই যে 4s2 থেকে 4s তো চলে গেছে গা, তারপরে 3d থেকে একটা চলে যাবে, তাহলে 3d5 থাকবে শুধুমাত্র। এখানে যে সিএন লিগ্যান্ড, বলতো এই সিএনটা কি স্ট্রং না উইক, এই যে সিএন সায়ানাইড এটা কি স্ট্রং না উইক, কার্বন আর নাইট্রোজেনের যে লিগ্যান্ডগুলো থাকে এরা কি হয়ে থাকে, স্ট্রং লিগ্যান্ড হয়ে থাকে। স্ট্রং লিগ্যান্ড কি হুন্ডের নীতি মানে নাকি মানে না বলো তো, স্ট্রং লিগ্যান্ডগুলো হুন্ডের নীতি মানে নাকি মানে না, হুন্ডের নীতিকে মানে না, কিন্তু দুইটা ব্যতিক্রম ছিল, ওগুলো কিন্তু ভালো করে পড়বা, একটা CuNH3 এর ব্যতিক্রম ছিল, একটা ক্রোমিয়ামের ব্যতিক্রম ছিল, তোমাদের সব লিখে দিয়েছিলাম। তো যদি স্ট্রং লিগ্যান্ড এটা কিন্তু মানবে না, বাট আমরা তো এখানে এখানে আর কি করতেছি না বলো তো, তাহলে যদি এখানে যদি না মানে তাহলে কিভাবে ইলেকট্রনটাকে ফিল আপ করবো, এই যে খেয়াল করে দেখো, তাহলে হুন্ডের নীতি বলে একটা একটা করে প্রবেশ করাও, বাট এখানে তো মানবে না, তাহলে কয়টা করে প্রবেশ করবে এখানে বলো তো, 2টা করে প্রবেশ করবে, তাহলে এখানে প্রবেশ করবে হচ্ছে 2টা করে, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা, 5টা, তাহলে 2টা এখানে প্রবেশ করাও, 2টা এখানে প্রবেশ করাও, একটা এখানে দাও। তাহলে বলো তো এই যৌগটার জন্য n এর ভ্যালু কত হবে, এই যৌগটার জন্য n এর ভ্যালু কত হবে, এই যোগের জন্য n এর ভ্যালু ভুলে গেছো, একটু রিডিং করতে হবে। যে তুমি দেখো এই রিভিউ ক্লাসের উদ্দেশ্যটা কি জানো, এই রিভিউ ক্লাসের উদ্দেশ্য কিন্তু তোমাকে নতুন টপিক পড়ানো না, যে তোমার কোন জায়গায় রিভিউ লাগবে তোমাকে বোঝানো। আমি কিন্তু প্রতিটা টপিক থেকেই 2-3টা করে MCQ পড়াচ্ছি। তাহলে তুমি কি করবে আমি তোমাকে বলি, রিভিউ ক্লাস থেকে তুমি কীভাবে ভালোভাবে কাজে লাগাবা। তুমি কি করো, কোনো নোট করার দরকার নেই, তুমি দেখো যে কোন MCQগুলো তুমি পারতেছো না, যেই টপিকটা তুমি পারবা না সেই টপিকটা খাতায় একটু করে হেডলাইনটা লিখে রাখো, এই টপিকটা তুমি পারো নাই। তাহলে ওই ক্লাস শেষ হওয়ার পরে ওই টপিকের দরকার হলে ভিডিওটা দেখবা, ওই ভিডিওটা ওই জায়গায় দেখবা, গিয়ে পুরোটা পড়বা, তাহলে তোমার পড়াটা কিন্তু কভার হয়ে গেছে। রিভিউ ক্লাসের উদ্দেশ্যই কিন্তু এটা, বুঝতে পারছো জিনিসটা, রিভিউ ক্লাসের উদ্দেশ্য কিন্তু তোমাকে 3 চ্যাপ্টার আমি আবার শুরু থেকে পড়াতে পারবো না, যেটা পসিবল না, তুমিও জানো। রিভিউ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমার কোন জায়গায় দুর্বলতা আছে সেটাকে একটু রিভিউ করে দেওয়া, আর সেটার জন্য তুমি একটু করে নিজে নিজে ধরে, কারণ আমাদের ক্লাসটা অ্যাভেলেবল আছে, সো তুমি যেন একটু ক্লাসটা করে ফেলতে পারো, এই জন্য এটা হচ্ছে রিভিউ ক্লাসের উদ্দেশ্য। তাহলে এখানে n কত বলো তো, n হচ্ছে কিন্তু দেখো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা, আনপেয়ার্ড ইলেকট্রন এখানে একটা, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে n এর ভ্যালু যদি এখানে 1 পুট করো, n যদি এখানে 1 পুট করো, তাহলে দেখো তো মিউ কত আসে, এখানে মিউ আসবে 1 × 3, তাহলে √ওভার, তো √3 এর ভ্যালু কত হয়ে থাকে 1.73 সামথিং, 1.73, ওই যে বোর ম্যাগনেটন, তাহলে এখানে আনসার কত, এই যে ফার্স্টেরটা। বুঝছো নাকি বুঝো নাই, দেখো তো আমাকে বলো তো একটু করে বুঝছো কিনা। ভেরি গুড, সবাই পারছো, সবাই পারছো, ভেরি গুড। তারপর এটা কি হবে বলো তো, এটা কি হবে, এগুলো শর্টকাট তোমাকে শিখেছিলাম আমি। দেখো এখানে আমার সন্নিবেশ সংখ্যা কত, সন্নিবেশ সংখ্যা 6 না, এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, তাহলে সংকরায়নটা হয় sp3d2 হবে, নাইলে d2sp3 হবে। তো sp3d2 কখন হবে, যদি উইক লিগ্যান্ড হয়, আর d2sp3 কখন হবে, যদি স্ট্রং লিগ্যান্ড হয়। আমার এখানে যে সিয়ানটা আছে সেটা কি স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড, তাহলে সংকরায়নটা কি হবে, d2sp3 হবে। দেখো ক্লিয়ার কিনা, সংকরায়নটা কি হবে, d2sp3 হবে, ভেরি গুড। তারপরে যাই, কোনটা ফেরোম্যাগনেটিক, আয়রন কোবাল্ট নিকেল। ফেরোম্যাগনেটিক কারা হয়ে থাকে, ফেরোম্যাগনেটিক হচ্ছে আয়রন কোবাল্ট নিকেল। আচ্ছা প্যারা কারা, ফেরোম্যাগনেটিক হচ্ছে আয়রন কোবাল্ট এবং নিকেল। প্যারাম্যাগনেটিক কারা, প্যারাম্যাগনেটিক হচ্ছে তোমার এখানে ওই যে যদি কি হয়, ওই যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেমন, আর ডায়াম্যাগনেটিক কারা, যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে কি হবে বলো তো, এখানে আনসার হবে তোমার হচ্ছে নিকেল হবে হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তারপরে বলো এটা কি হবে, দেখো তো, সরি ভাই, এটা কি হবে 4s2 3d10, এই যোজনী শেল ইলেকট্রন বিশিষ্ট মৌল সম্পর্কে কোনটা সঠিক নয়। আচ্ছা 4s2 3d10 এটা তো চেনা চেনা লাগতেছে, এটা জিঙ্ক হবে না ভাই, এটা জিঙ্ক হবে, জিঙ্কের যোজনী 2, এটা তো সঠিক, বাট আমাকে ভুল জিজ্ঞেস করছে। মৌলটি অবস্থান্তর মৌল নয়, এটাও সঠিক। মৌলটি রঙিন, এটা তো ভুল, তাই না ভাই, এটা তো অবস্থান্তর মৌল না, তাহলে এই মৌলটা তো রঙিন হবে না।
এই যে রয়েছে রঙিন, রঙিন এটা তো ভুল কথা, এটা রঙিন হবে না, ঠিক আছে? কারণ আমরা জানি অবস্থান্তর মৌলের 5টা ধর্ম ছিল। তারা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, তারা হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাতে পারে, তারা কিন্তু তোমার কি করতে পারে, ওই যে জটিল যৌগ গঠন করতে পারে, তারা কিন্তু রঙিন হয়ে থাকে, তারা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, এরকম কিন্তু ধর্মগুলো ছিল। ঠিক আছে, ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলো যাই। বলো, বলতেছে একটা ট্রানজিশন ধাতু, ট্রানজিশন মানে অবস্থান্তর ধাতু, একটা ধাতু হতে প্রাপ্ত M3+, M3+ মানে কি 3টে ইলেকট্রন বাইরে হয়ে গেছে, সেখানে 5টা ইলেকট্রন 3D, তার মানে এখানে হচ্ছে 3D5 আছে। 5টা ইলেকট্রন বের হওয়ার পরে এটা কার ইলেকট্রন বিন্যাসে, এই M3+-এ। তাহলে তোমরা আমাকে বলো 3টে ইলেকট্রনকে যদি এখানে ইনপুট দাও, তার মানে M ইলেকট্রনের বিন্যাসটা কীরকম হবে? 2টি ইলেকট্রন তাহলে 4s-এ যাবে, 1টি ইলেকট্রন তাহলে তোমার D-তে আসবে। তো 2 আর 6-এর এরকম ইলেকট্রন বিন্যাসটা তুমি কার পাও? আয়রনের পাও, আয়রন 26-এর পাও। তো আয়রনটা কি, তো Fe3+ হবে এটা। দেখো বুঝছো কিনা, এটা দেখো তো বোঝা গেছে কিনা? ওকে, সবাই পারছো সি, এটা ভেরি গুড। তারপর যাই, বলো কোন আয়নটার জলীয় দ্রবণটা বর্ণহীন, যেটা অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল এখানে না কোনটা? জিঙ্ক 2+, জিঙ্ক 2+ হচ্ছে অবস্থান্তর মৌল না, তাহলে এটার বর্ণ কি হবে? এটার বর্ণটা হবে, এটা বর্ণহীন হবে। তারপর যাই, অবস্থান্তর মৌলগুলার ধর্ম কি জিজ্ঞেস করছে তোমাকে এখানে, দেখো এরা প্রভাবক রূপে কাজ করে, কারেক্ট। সরল যৌগ গঠন করে, সরল যৌগ তো না, এটা জটিল যৌগ গঠন করে, তাহলে এটা 3 কারেক্ট। আর তোমার প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, তাহলে 1 আর 3, তাহলে 1 আর 3 কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর চলে যাই, যে একই উপশক্তি স্তরে যাদের শক্তি সমান, ওই যে DXY, DYZ, DZX, ওগুলোকে আমরা কি বলে থাকি? যদি শক্তি সমান থাকে সেগুলোকে আমরা বলি ডিজেনারেট অরবিটাল, সেগুলোকে আমরা কি বলি? ডিজেনারেট অরবিটাল। আর যদি অরবিটালের শক্তি সমান না থাকে সেগুলোকে তখন আমরা বলি নন ডিজেনারেট অবস্থা বা নন ডিজেনারেট অরবিটাল বলে থাকি। ওকে, ভেরি গুড। না বি কেন বলতো? সেটা এ হবে আনসার, এটা এ হবে আনসার। বুঝো নাই? আমি তোমাকে বলি, এই যে দেখো, এই যে ধরো তোমার কাছে এখানে আমি শুধু পি দিয়ে বুঝাই, আসো ধরো এখানে তুমি 3টা নিচ্ছ, ধরো এটাকে তুমি নাম দিচ্ছ PX, এখানে নাম দিচ্ছ এটাকে PY, এটাকে নাম দিচ্ছ PZ। তো পি এর যে 3টা অরবিটাল, এদের এনার্জিগুলো সমান, তাহলে এনার্জি অফ PX ইকুয়াল টু কি হয়ে থাকে? এনার্জি অফ PY ইকুয়াল টু হয়ে থাকে এনার্জি অফ PZ। তাহলে যেহেতু এদের শক্তি সমান, তাহলে এদেরকে পরস্পরের আমরা এটাকে কি অবস্থা বলবো? ডিজেনারেট অবস্থা বলবো, বা এদেরকে বলবো ডিজেনারেট অরবিটাল বলবো এদেরকে। এবার বুঝছো? যে প্রশ্ন করছো বুঝো নাই, এটাকে ডিজেনারেট অরবিটাল বলা হবে। দেখো একটু বুঝতে পারছো কিনা, আমাকে না বুঝে জানাতে পারো। ঠিক আছে, তারপর চলে যাই, আসো দেখো কোনটা রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ কোনটা গঠন করবে বলো তো? এখানে রঙিন যৌগ গঠন করবে হচ্ছে আমার এই যে নিকেল 2+, অবশ্যই এটা কি করবে? রঙিন যৌগ গঠন করবে। ঠিক আছে, এটা রঙিন যৌগ গঠন করবে নিকেল 2+। ওকে, তারপর চলে যাই, আসো আমরা বলো অষ্টক অপূর্ণ যৌগ কোনটা। এটা কিভাবে বের করবা অষ্টক অপূর্ণ যৌগ? একটা কিন্তু শর্টকাট শিখেছিলাম, তোমাদেরকে মনে আছে কিনা দেখো। অষ্টক অপূর্ণ মানে ওই যে একটা ই বের করতে হয়, একটা ই বের করতে হয়। ই ইকুয়াল টু কত হয়ে থাকে? কেন্দ্রীয় মৌলের নেট ভ্যালেন্স ইলেকট্রন প্লাস ওই যে যুক্ত পরমাণুর মৌল সংখ্যা ইন্টু তাদের যোজনী। একটা ই বের করতে হয়। এটা কি মনে আছে? ই সূত্র কি ছিল বলো তো? সূত্র ওই যে সেন্ট্রাল অ্যাটম, এটার নেট ভ্যালেন্স ইলেকট্রন প্লাস যুক্ত পরমাণুর সংখ্যা ইন্টু যোজনী। আর যখন তুমি নাম্বার অফ লন পেয়ার ইলেকট্রন বের করবা, সেই সময় কি হবে বলো তো? লন পেয়ার ইলেকট্রন বের করার সময় কি করি আমরা? এই প্লাসটাকে জাস্ট মাইনাস করে দিতাম। দেখো মনে আছে কিনা? যখন তুমি নাম্বার অফ লন পেয়ার বের করবা, লন পেয়ার কয়টা আছে তখন জাস্ট এখানে মাইনাস করতে হয়। যেমন এখানে দেখো H2 এর ক্ষেত্রে যদি আমি ই বের করতে চাই, H2O এর ক্ষেত্রে যদি আমি ই বের করতে চাই, এখানে সেন্ট্রাল অ্যাটমের নেট ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা, প্লাস যুক্ত পরমাণুর সংখ্যা কয়টা? দুইটা হাইড্রোজেন যুক্ত। আর এদের যোজনী কত? যোজনী হচ্ছে 1 করে, তাহলে এখানে আসবে 8। তাহলে এটা কিন্তু অষ্টক অপূর্ণ না, এটা অষ্টক পূর্ণ। তারপর যদি তুমি এখানে যাও BH3, এইটার যোজনীতে ওই যে বোরনের ক্ষেত্রে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে? নেট ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকে? ওই যে 2s2 2p1, তাহলে 3 থাকে এখানে। আর এখানে হাইড্রোজেন আছে 3টা, আর এখানে যোগ 1 ইন্টু 1 হবে 6 হবে। এরপর যদি তুমি দেখো BeCl2, এটার যদি ই বের করো, তাহলে এটার ই আসবে এখানে হবে কত? 2s2
1:2:2, তাহলে 2 যোগ 2 গুণন 1, তাহলে এখানে আসবে 4। তাহলে দেখো এটাও 8 থেকে কম, এটাও 8 থেকে কম, তাহলে আনসার কোনটা হবে? এটা এবং এটা, তাহলে আনসার হবে 2 এবং 3, তাহলে আনসার হবে বি নাম্বার। সবাই কি বুঝতে পারছো এটা এমসিকিউটা? আমাকে বলো তো সবাই কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বাট আমি তোমাকে বলি H2 আরেকবার বলবো। এই যে দেখো H2 এর ক্ষেত্রে সূত্র কি? সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 2s2 2p4, তাহলে এস এ থাকে 2টা, পিতে থাকে 4টা, তাহলে টোটাল থাকে 6টা। যুক্ত পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন কয়টা যুক্ত আছে? 2টা, কারণ সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত আছে হাইড্রোজেন 2টা, তাহলে 2 গুণ হাইড্রোজেনের যোজনী কত? 1 করে, তাহলে যোগ হয়েছে 8। বাট এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা কিন্তু আরেক জায়গায় কাজে লাগবে। সেটা কোনটা বলো তো? যখন তুমি লন পেয়ারের সংখ্যা বের করবা, লন পেয়ারের সংখ্যা বের করার সময় তুমি যদি কি বের করতে চাও? নাম্বার অফ লন পেয়ার, নাম্বার অফ লন পেয়ার, সেই ক্ষেত্রে জাস্ট প্লাসের জায়গায় ইউজ মাইনাস নেগেটিভ, জাস্ট প্লাসের জায়গায় কি করবে? এখানে মাইনাস বসাবা যদি তুমি নাম্বার অফ লন পেয়ার বের করতে চাও। এরপরে যাই, বলো এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটার আনসার কী হবে বলো? 2.1 থেকে যদি বেশি হয়, 2.1 হইলে, আমরা যদি 1.7 থেকে যদি বেশি হয়ে যায় সেটা কি হয়ে থাকে? আয়নিক হয়ে থাকে। তাহলে 2.1 সেটা 1.7 থেকে বেশি, তাহলে এটা হবে আয়নিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট টপিক দাগাই দিই, সেটা হচ্ছে ফাজানের নীতি। এটা ভালো করে পড়বা। ফাজানের নীতি তোমাদেরকে অনেক ভালো, বাজানের নীতি না, কেমন? ফাজানের নীতি অনেক ভালো করে পড়াইছি, সো এটা তুমি ভালো করে পড়বা। আরেকটা টপিক কোনটা ভালো করে পড়বা? ফাজানের নীতি। বন্ধন টন্ধন থেকে অত বেশি আসে না, বাট ফাজানের নীতি থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে। ফাজানের নীতি, এটা ভালো করে পড়বা। আরেকটা জিনিস ভালো করে পড়বা, সেটা হচ্ছে ফাজানের নীতির পরে ওই যে হাইব্রিডাইজেশন তো পড়বাই, হাইব্রিডাইজেশন তো পড়বাই, কেমন? ফাজানের নীতিটা ভালো করে পড়বা। আর এরপর হচ্ছে যে ওই যে যোগে কোন কোন বন্ধন উপস্থিত থাকে সেটা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। যোগে বন্ধন উপস্থিতি, এটা একটু করে ভালো করে পড়িও। আর এরপর আমি দেখাই দিচ্ছি আরও কী কী পড়তে হবে না পড়তে হবে, যখন যা টপিক আসে আমি দেখাই দিচ্ছি ওই রিলেটেড। ঠিক আছে, ক্লাসটা কি কাজে লাগতেছে তোমাদের একটু জানাই হতো? ক্লাসটা কি হেল্পফুল হচ্ছে? বা আর কীভাবে হেল্পফুল করা যায়? হ্যাঁ, ফাজানের নীতি প্যাচ লাগে। ওই যে তিনটা প্রায়োরিটি ছিল, প্রায়োরিটিগুলো কি মনে আছে তোমাদের? প্রায়োরিটিগুলো মনে আছে? ফার্স্টটাকে কি চেক করতে হয়? ফার্স্টটাকে কি চেক করতে হয়? ফার্স্ট প্রায়োরিটি কী ছিল বলো তো? ফার্স্ট প্রায়োরিটি ওই একদম সহজ টেকনিক শিখেছিলাম। ফার্স্টে চেক করবা চার্জ, এরপরে কি চেক করতে হয়? সেকেন্ড প্রায়োরিটি ছিল ডি এবং এফ অরবিটাল উপস্থিত আছে কিনা। আর থার্ড প্রায়োরিটি কী ছিল? থার্ড প্রায়োরিটি ছিল তোমার হচ্ছে যে সাইজ। তো কীভাবে মনে রাখবা? দেখো অ্যালফাবেটিক অর্ডার, দেখো এখানে ফার্স্টে সি, তাহলে যেহেতু সি হচ্ছে অ্যালফাবেট আগে আসে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে চার্জ, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ডি, কারণ ডি আসার পরে এস হচ্ছে এর পরে আসে, তাহলে থার্ড প্রায়োরিটি হচ্ছে সাইজ। ঠিক আছে, দেখো বলছে কি কোন যোগের সমযোজী আচরণ বেশি। আচ্ছা ভাই, সমযোজী আচরণ বেশি মানে তাহলে পোলার আয়নটা কী হবে? বেশি হবে। তাহলে সমযোজী আচরণ যদি বেশি হয়, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে পোলার আয়ন যেটা আছে সেটা কি হবে? সেটা অনেক বেশি হবে। তাহলে পোলার আয়ন বেশি কোনটার হয়? এখানে যদি তুমি লক্ষ্য করে দেখো, এখানে দুইটা জিনিস আছে অ্যাট ফার্স্ট। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর একটা আছে ম্যাগনেসিয়াম 2+। আগে এই দুটার মধ্যে আমি দেখার চেষ্টা করি। তাহলে পোলার আয়ন বেশি কার হয়ে থাকে? যে ক্যাটায়নটার আকার ছোট। এই দুটার মধ্যে কোন ক্যাটায়নের আকার ছোট? এই দুটার মধ্যে এই ক্যাটায়নটার আকার ছোট না? এই ক্যাটায়নটার আকার ছোট না, কারণ এখানে দুইটাতেই 10টা করে ইলেকট্রন, তাহলে যার প্রোটনের সংখ্যা বেশি তার সাইজ ছোট, তাহলে এটার আকার ছোট। তাহলে অপশন হয় এইটা হবে, না হয় এইটা হবে। এখন এই যে বি আর মাইনাস আর এই সিএল মাইনাসের মধ্যে আবার কে বড়? এর ক্ষেত্রে আকারটা বড় হইতে হয়, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে এখানের মধ্যে আনসার আসলে কোনটা হবে? এ নাম্বারটা যে তোমার আনসার হবে। বুঝছো কিনা আমাকে বলো? বা তুমি চার্জ দিয়েও দেখতে পারো। চার্জ যদি দেখো তাহলে এটা চার্জ বেশি, তাহলে এটার পোলার আয়ন বেশি এই দুটার মধ্যে। আর এখানে তো চার্জ সংখ্যা সমান, তাহলে তোমাকে দেখতে হবে সাইজ দিয়ে, তাহলে সাইজ এটার বড়। বুঝা গেছে? মানে তুমি যদি চিন্তা করো আগে অ্যাট ফার্স্ট, যদি এই দুইটার মধ্যে তুমি চার্জ দিয়ে কম্পেয়ার করবা, এই দুইটার মধ্যে এখানে 3 চার্জ এখানে 2 চার্জ, তাহলে যার চার্জ বেশি তার পোলার আয়ন বেশি, তাহলে এই দুইটার মধ্যে মেক বড় হচ্ছে এটা, তাহলে আনসার হয় এ হবে, তাহলে আনসার হয় ডি হবে। এই বি আর সিএল এর মধ্যে আবার বি আর এর হচ্ছে সাইজ বড়, তো এই হিসাব করে এটা হচ্ছে আনসার হবে এখানে। বুঝছো নাকি বুঝো নাই? এবার কি বুঝতে পারছো অর্পিতা? এবার কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ,
ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, স্লাইড তো দিয়ে দিব ভাই, স্লাইড তো দিয়ে দিব। আর এটা নিয়ে আমি তোমাকে একবার বলবো, তুমি অবশ্যই মেইন ক্লাসটা একবার করিও যদি না বুঝো, কেমন? মেইন ক্লাসটা তুমি একবার করিও, ঠিক আছে? তারপর চলো আমরা নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। বলো, আমি আরো কোয়েশ্চেন করাচ্ছি, বলো তো নিচের কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে? আচ্ছা, কম তাপমাত্রায় বিয়োজিত কারা হয়? কম তাপমাত্রায় বিয়োজিত কারা হয়? একটা শর্টকাট শিখাইছিলাম, সেটা কি ছিল? ওই যে S+S, L+L, ওরকম নিয়ম ছিল। বাট ওইভাবে মনে না রেখে তুমি আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে পোলার আয়ন যত বেশি হবে। কীভাবে মনে রাখবা দেখো, আমি তোমাদের বলি। পোলার আয়ন ওইভাবে তো মনে রাখতে পারবাই, ওইভাবেও কারেক্ট। যত বেশি হবে তত বেশি সমযোজী আচরণ করবে, স্টেবিলিটি তত কম হবে। আর স্টেবিলিটি যত কম হবে তত কী হবে? তত বিয়োজন তাপমাত্রাটাও কম হবে। তার মানে তত কম তাপমাত্রায় বিয়োজিত হবে। বিয়োজন তাপমাত্রা, স্টেবিলিটি কম মানে দ্রুত ভেঙে যাচ্ছে, তাহলে বিয়োজন তাপমাত্রাটাও কম হবে। তাহলে পোলার আয়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, স্টেবিলিটি তত কম, আর বিয়োজন তাহলে তত কম তাপমাত্রায় বিয়োজিত হবে, তাহলে বিয়োজন তাপমাত্রাও কী হবে বলো? তত কম হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানের মধ্যে পোলার আয়ন সবচেয়ে, যেহেতু জিজ্ঞেস হচ্ছে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, এই কথার অর্থ কি? স্টেবিলিটি কি বেশি না কম? তাড়াতাড়ি বিয়োজিত হচ্ছে, স্টেবিলিটি তাহলে কম। তাহলে স্টেবিলিটি কম কার হয়? যার পোলার আয়ন বেশি হয়। তো এখানে মনে দেখো কি কি আছে, একটা আছে Na+, একটা আছে K+, একটা আছে ম্যাগনেসিয়াম 2+, একটা আছে বেরিয়াম 2+। তাহলে ফার্স্ট প্যারিড হচ্ছে চার্জ। তো চার্জ দিয়ে যদি কম্পেয়ার করি, তাহলে এরা প্রথমেই বাদ, কারণ এদের চার্জগুলো 2 করে। এখানে চার্জগুলো সমান, আর এখানে ডি এবং এফ এর কাহিনী আসবে না। তাহলে এখানে আসবে যে সাইজের কাহিনী। সাইজ হচ্ছে এটার ছোট, তো এটা যেহেতু ছোটো, তাহলে এটা পোলার আয়নটা বেশি হবে। তাহলে এটা যদি পোলার আয়ন বেশি হয়, তাহলে আনসার হবে সি। দেখো বোঝা গেছে কিনা? সবাই তো পারছো, ভেরি গুড। তারপর যাই, বলো CaCl2 এবং AlCl3 এর মধ্যে, তাহলে খেয়াল করে দেখো, একটা আছে CaCl2, তাহলে সেটা CaCl2টা কীভাবে থাকবে? Ca2+ আকারে থাকবে। আরেকটা আছে অ্যালুমিনিয়াম 3+। ফার্স্ট প্যারিড হচ্ছে চার্জ বেশি কার? চার্জ বেশি হচ্ছে 3+-এর, তাহলে এটার পোলার আয়নটা বেশি, তাহলে এটা অধিক সমযোজী হবে। যেহেতু এটা পোলার আয়ন বেশি, তাহলে এটা অধিক সমযোজী হবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, সবাই পারছো। তারপর যাই, বলো যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির ক্রম কি? এখানে খেয়াল করে দেখো তো, এখানে ক্যাটায়নগুলো কিন্তু সমান। তাহলে অ্যানায়নগুলো যদি কম্পেয়ার করে দেখো, একটা অ্যানায়ন হচ্ছে I-, একটা হচ্ছে Br-, একটা হচ্ছে Cl-। এদের চার্জ কিন্তু সমান, তাহলে কীভাবে কম্পেয়ার করবা? সাইজ দিয়ে। এটা সাইজ হচ্ছে বড়, তাহলে যার সাইজ বড়, অ্যানায়নে কিন্তু সাইজ বড় হইতে হয় পোলার আয়ন বেশি হওয়ার জন্য। সমযোজী বৈশিষ্ট্যের ক্রম জিজ্ঞেস করছে, তার মানে পোলার আয়নের ক্রমটাও কিন্তু সেম। পোলার আয়ন আর আয়নিক বৈশিষ্ট্যের ক্রম হচ্ছে ভিন্ন। তোমাদেরকে সব লিখে দিয়েছিলাম, সব নোট করে দিয়েছিলাম, একটাবার কিন্তু অবশ্যই রিভিউ করবা যাওয়ার আগে, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। তারপর যাই, বলতো কোনটা পানিতে অদ্রবণীয় হবে? দেখো একটা জিনিস, যার পোলার আয়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে তার আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে কম। আর আয়নিক বৈশিষ্ট্য কম হইলে সে জীবনেও পানিতে দ্রবণীয় হবে না, তাহলে সেটা অদ্রবণীয় হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানের মধ্যে সবগুলো ক্যালসিয়াম, তাহলে এখানের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি? সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? Ca2 হবে। আয়োডিনের তোমার হচ্ছে পোলার আয়নটা সবচেয়ে বেশি হয়ে থাকে। বোঝা গেছে নাকি বুঝো নাই? সি হচ্ছে তোমার কাছে এখানে আনসার হবে, কারণ আয়োডিনের কিন্তু পোলার আয়ন সবচেয়ে বেশি, তাহলে আয়োডিনের সমযোজী সবচেয়ে বেশি, তাহলে আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে কম, তাহলে এটা অদ্রবণীয় হবে। তারপর Al2Cl6 এই অণুতে সমযোজী এবং সন্নিবেশ বন্ধনের সংখ্যা কত? দেখো এটা যেটা আছে Al2Cl6, এখানে কীরকম হয় তোমাদেরকে পড়াইছিলাম। এটা অ্যালুমিনিয়াম, এই জায়গায় একটা ক্লোরিন থাকবে, এই জায়গায় একটা ক্লোরিন থাকবে, দেখো মনে আছে কিনা? এই জায়গায় একটা ক্লোরিন থাকবে, তারপর এখানে একটা অ্যালুমিনিয়াম আছে, এই জায়গায় একটা ক্লোরিন, তারপরে তোমার এই জায়গায় একটা ক্লোরিন, আর এই জায়গায় একটা ক্লোরিন। দেখো এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, এই জায়গায় একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, তাহলে এখানে সমযোজী বন্ধন হচ্ছে 6টা, সন্নিবেশ বন্ধন হচ্ছে 2টা। সব পড়াইছি তোমাদের গেল, ভেরি গুড, সবাই পারছো, ভেরি গুড। আচ্ছা, তারপর যাই আসো। তারপর NH4Cl এই অণুর বন্ধন প্রকৃতি কি জিনিস? আমাকে বলো তো একটা জিনিস, যদি কখনো যৌগের মধ্যে লিগ্যান্ড থাকে অথবা যৌগমূলক থাকে, তাহলে সেখানে কোন বন্ধনের উপস্থিতি মাস্ট? বলতে পারবা? যদি কোনো যৌগে লিগ্যান্ড থাকে অথবা যৌগমূলক থাকে, তাহলে সেখানে কোন বন্ধনের উপস্থিতি মাস্ট? কোন বন্ধন থাকবেই, বলতে পারবা?
আচ্ছা, এখানে তুমি যেটাই বুঝবা না সেটা তুমি তো বললাম, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তুমি কোনটাতে তোমার দুর্বলতা সেটা খুঁজে বের করা। রিভিউ তো তোমার হচ্ছে, রিভিশন তো তোমার হচ্ছেই। যেটা থিওরি তুমি বুঝবা না, তোমার মনে হচ্ছে একটু থিওরিটা ভুলে গেছো, ওটা লিখে রাখো, ওই টপিকের নামটা লিখে রাখো। তাহলে ওই টপিকটা তুমি এই ক্লাস শেষ হওয়ার পরে একটু মেইন ভিডিওতে গিয়ে একটু দেখে নিও, এটা আমার রিকোয়েস্ট, কেমন? কারণ আমাদের 3টা চ্যাপ্টার কভার করতে হবে। সো 3 চ্যাপ্টার তুমি তো 2 ঘন্টার মধ্যে শেষ করতে গেলে আমি যদি থিওরি সব শুরু থেকে পড়াই তাহলে কিন্তু হবে না। বাট হ্যাঁ, যদি কোনো পার্টিকুলার জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই বলতে পারো। সেখানে সন্নিবেশ বন্ধন মাস থাকবে। তাহলে এখানে যেহেতু NH4 আছে, NH4+, যেটা একটা যৌগমূলক, তাহলে এখানে মাস সন্নিবেশ বন্ধন থাকবে। তাহলে এখানে অবশ্যই কি আছে বলো তো, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আছে। আবার এখানের মধ্যে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুটো হচ্ছে অধাতু, তাহলে এদের মধ্যে কিন্তু সমযোজী বন্ধনও থাকবে, তাহলে এদের সমযোজী বন্ধনও আছে। আবার এখানে NH4+ আছে, আর এখানে Cl- আছে, প্লাস মাইনাস আছে। আর ধনাত্মক যৌগমূলকগুলো ধাতব বা আয়ন হিসেবে কাজ করে, তাহলে আয়নিক বন্ধনও থাকবে। তাহলে অ্যাকচুয়ালি আনসার কোনটা হবে বলো তো? অল অফ দেম হচ্ছে আনসার হবে। ভেরি গুড, সবাই পারছো এটা? ওকে, ভেরি গুড। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। বলো এটা আনসার কি হবে? হাইড্রোজেন বন্ধন, এটাও কিন্তু খুব ভালো করে পড়বা, বুঝছো? এটা মনে হয় লেখা হয় নাই, আমি লিখে দিই এখানে কোন কোন টপিক পড়বে, এখানে মনে হয় লেখা হয় নাই এটা। হাইড্রোজেন বন্ধনটা একটু ভালো করে পড়বা। এখানে তাহলে তুমি হাইড্রোজেন বন্ধন যেটা আছে এটা একটু ভালো করে পড়বা। দেখো ভ্যান্ডার ওয়ালস এগুলো কিন্তু পড়তে হবে না জিএসটির জন্য, মানে নর্মালি আসে না আর কি। এখন ভাই আসতে তো পারে, আমি তো জানি না, কারণ আমি তো আর প্রশ্ন করবো না। দেখো প্রশ্ন যে কোনো জায়গা থেকে হইতে পারে, প্রশ্ন যে কোনো জায়গা থেকে হইতে পারে, বাট আমরা একটা প্রেডিকশন করতে পারি আগের বছরের কোয়েশ্চেনগুলো দেখে, আচ্ছা এটা থেকে বেশি কোয়েশ্চেন আসছে, তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি। বাট যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো রিস্ক ফ্রি থাকার উপায় হচ্ছে সবগুলোই পড়ে যাওয়া, বাট পরীক্ষার আগের রাতে তুমি সবগুলো জীবনে পড়তে পারবে না। সো পরীক্ষার আগের রাতে তুমি কোন টপিকগুলো, এখন তুমি সব টপিকই বড়, কোনো সমস্যা নাই, বাট পরীক্ষার 1 সপ্তাহ আগে ওই টপিকগুলোর উপর একটু বেশি জোর দিবা, এটাই হচ্ছে কথা আর কি, কেমন? আচ্ছা, তাহলে বলছে কোনটাতে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? আমরা সবাই জানি, আমি যদি হাইড্রোজেন বন্ধনের শক্তির ক্রম করি, হাইড্রোজেন বন্ডের যদি আমি ওই যে এনার্জির ক্রম করি, তাহলে সবচেয়ে বেশি হাইড্রোজেন বন্ধন শক্তি কার বেশি থাকবে? HF এর। তারপর হচ্ছে কার থাকে বলো তো? তারপরে থাকে হচ্ছে HO এর, তারপরে থাকে হচ্ছে HN এর। বাট তুমি আমাকে একটা জিনিস বলো তো, যদি আমি স্ফুটনাঙ্কের ক্রম করি তাহলে কার স্ফুটনাঙ্ক বেশি থাকে? তোমাদেরকে আমি কারণ সহ বলছিলাম, কার স্ফুটনাঙ্ক বেশি থাকে মনে আছে? এই যে এই যোগগুলোর মধ্যে কার স্ফুটনাঙ্ক তাহলে বেশি হবে? পানি নাকি HF? পানি নাকি HF? পানি হইতো না বলো তো, কারণ এর চারপাশে কিন্তু 4টা হাইড্রোজেন বন্ধন থাকে, তারপর HF, তারপর হচ্ছে NH3। ঠিক আছে, তাহলে এখানে আমাকে বলছে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন, তাহলে আনসার হবে HF। দেখো এটা বোঝা গেছে কিনা? ওকে, ঠিক আছে। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। তারপরে একটা জিনিস দেখো, এটা তোমাদের অনেক ভালো করে পড়েছিলাম, দেখো তোমাদের মনে আছে কিনা, অনেক ভালো করে পড়েছিলাম। হাইড্রোজেন বন্ধন কয় প্রকার ছিল? 2 প্রকার ছিল। হাইড্রোজেন বন্ধন ছিল 2 প্রকারের, একটাকে আমরা বলতাম আন্তঃআণবিক, একটাকে আমরা বলতাম অন্তঃআণবিক। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কোনটা? যেটা পাশাপাশি যৌগের মধ্যে তৈরি হয়। আর অন্তঃআণবিক হচ্ছে যেটা নিজের যৌগের মধ্যে তৈরি হয়। এই যৌগটা তোমাদের মনে পড়ে কিনা দেখো তো, এই যৌগটা তোমাদের মনে পড়ে কিনা? কোন যৌগ দেখাচ্ছে? এই যৌগটা তোমাদের একটু মনে পড়ে কিনা দেখো, কোন যৌগ ভাই দেখাচ্ছে? সেকেন্ড, চলো সেই যৌগটাকে তোমাদেরকে একটু দেখাই, এটা তোমাদের মনে পড়ে কিনা দেখো। এক সেকেন্ড, কেমন? তোমাদের অনেক প্রিয় যৌগ আর কি, সেটা ছিল এরকম দেখো, এই যে OH, তারপরে ছিল এখানে NO2। এই যৌগটা কি তোমাদের মনে পড়ে? এই যৌগটা কি তোমাদের মনে পড়ে সবার? হ্যাঁ, ওকে, ভেরি গুড। আরেকটা ছিল কি এখানে বলো তো? এখানে ছিল OH, এই জায়গায় ছিল একটা NO2, আর আরেকটা ছিল এখানে এরকম, এখানে ছিল OH আর NO2 ছিল এখানে নিচে। তোমাদেরকে আমি সময় দিয়ে বুঝাইছিলাম অনেক, সেটা হচ্ছে এই 2 জায়গায়, এই জায়গাতেও অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, এই জায়গাতেও অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। বাট এই জায়গাটায় কি গঠিত হবে না? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না, এখানে আন্তঃআণবিক হবে, কারণ এখানে ডিস্টেন্স অনেক বেড়ে গেছে। মনে আছে কিনা দেখো। তাহলে এই যে যৌগটা
এই যে আমাদের 4 নাইট্রোফেনল, কারণ তুমি যদি নাম্বারিং করো তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এই যে 4 নাইট্রোফেনল, এখানে কিন্তু কী হবে বলো তো, এখানে কিন্তু অন্ত আণবিকটা তৈরি হয় না। ক্লিয়ার? এই দুই জায়গায় অন্ত আণবিক হবে, এই দুই জায়গায় কী হবে, অন্ত আণবিক হবে, বাট ওই জায়গায় কী হবে বলো তো, এই জায়গায় হবে আন্ত আণবিক। দেখো এটা বোঝা গেছে কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে তোরা নেক্সটে চলে দিয়ে আসো। বলো তো আনসার কী হবে, কোন যৌগটা বেশি পোলার, কোন যৌগটা বেশি পোলার। দেখো এটা কিন্তু রিসেন্টলি আসছে, তাহলে পোলারিটি টপিকটাও কিন্তু ভালো করে পড়বা। পোলার কোনটা বেশি পোলার, কোনটা কম পোলার, কীভাবে বের করে দেখো তো। আচ্ছা আমাকে বলো, এখানে এই এই যৌগটার পোলারিটি কত হবে মিউ, আর এই যৌগটার পোলারিটি কত হবে মিউ? 0 করে হবে না? এগুলোর পোলারিটিগুলো 0 হবে না বলো তো? হ্যাঁ, সি হচ্ছে আনসার, ঠিক আছে, বাট আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এই পোলারিটিগুলো কিন্তু 0 হবে। কেন 0 হবে? কারণ তুমি যদি লক্ষ্য করো এখানে, ওই যে এখানে যদি সি নাও, তারপর যদি এখানে তোমার যদি এইচকে দাও, তারপরে যদি এখানে এইচ দাও, তারপরে যদি এখানে এইচ দাও, দেন যদি এখানে এইচ দাও, তাহলে এদের মধ্যে কোনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? এই কার্বনের কিন্তু বেশি। তাহলে কার্বন যদি ডেল্টা নেগেটিভ দাও, এগুলোকে যদি ডেল্টা পজিটিভ করে দাও, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, তাহলে এদের কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ দিকে ওই মিউ ডিরেকশন থাকবে। আর তখন কি হবে দেখো, তখন যেটা হবে, এই দুইটার লব্ধি হচ্ছে এদিক দিয়ে, আবার এই দুইটার লব্ধি হচ্ছে এদিক দিয়ে, যেটা একটা অপরটাকে ক্যান্সেল করে দিবে, ফলে মিউ হয়ে যাবে 0। দেখো মনে আছে কিনা, মিউর ডিরেকশন কি হয়? মিউর ডিরেকশন হয়ে থাকে প্লাস থেকে মাইনাসের দিকে। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের বেশি। তাহলে কার্বন ইলেকট্রনগুলোকে তার দিকে টান দিবে, ফলে কার্বনের উপর আংশিক নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের উপর আংশিক পজিটিভ চার্জ থাকবে। তাহলে কার্বন আর হাইড্রোজেনের যে মিউর ডিরেকশন সেটা হবে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তো তোমার সেই ক্ষেত্রে তখন এই দুইটার যে লব্ধিটা সেটা থাকবে এদিক দিয়ে, এই দুইটার যে লব্ধি সেটা থাকবে এদিক দিয়ে। পরে কি হবে, এইটা এটাকে ক্যান্সেল আউট করে দিবে, ক্যান্সেল আউট করে দিয়ে মিউ এর মানটা তুমি 0 পাবা। এটা আমরা মেইন ক্লাসে ডিটেলসে পড়াইছিলাম, মেইন ক্লাসের ডিটেলসে আমরা পড়াইছিলাম। এটা কি মনে আছে, প্রথম দুইটা যৌগের যে তোমার এই যে মিউটা 0 হয়ে থাকে, এটা কি তোমাদের মনে আছে? একটু করে আমাকে জানাও তো যে মিউ এর এটা মনে আছে কিনা। আচ্ছা যদি মনে না, একজন বছর মনে নাই, যার মনে নাই একটু কিন্তু কাইন্ডলি কিন্তু ডিটেলসটা দেখে নিবা, কেমন? আচ্ছা আমি একটু জাস্ট বেসিকটা তোমাকে তাহলে বলে দিই। ধরো তুমি এখানে একটা প্লাস চার্জ রাখছো, আর একটা যদি তুমি এখানে মাইনাস চার্জ রাখছো, তাহলে মিউ থাকবে এই যে প্লাস থেকে মাইনাসের দিকে কি থাকবে, মিউ ডিরেকশনটা থাকবে। তাহলে তুমি দেখো তো, তুমি আগে তাহলে আমাকে বলো, যার যেটা যে বুঝো নাই, এই কার্বন আর হাইড্রোজেন এই দুটার মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? হ্যাঁ আছে, ওকে ভেরি গুড। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? কার্বনের বেশি। তাহলে কার্বন ইলেকট্রনটাকে নিজের দিকে টান দিবে, ফলে কার্বনের উপর আংশিক নেগেটিভ চার্জ আর হাইড্রোজেনের উপর আংশিক কী থাকবে, পজিটিভ চার্জ থাকবে। তাহলে এদের যে মিউ এর ডিরেকশন সেটা কী হবে, প্লাস থেকে মাইনাসের দিকে। তারপরে এটারও সেম, প্লাস থেকে মাইনাস দিকে, এটাও সেম, এটাও সেম। এটা তো একটা ভেক্টর রাশি, তাহলে এই দুইটার যে লব্ধি সেটা থাকবে এদিক দিয়ে ভিতর দিকে, এই দুইটার যে লব্ধি সেটা থাকবে ভিতর দিকে, একে অপরকে ক্যান্সেল আউট করতেছে না। সো ক্যান্সেল আউট করার পরে কী হবে, মিউটা 0 হয়ে যাবে। বাট যদি CH2Cl2 দেখো, যদি তুমি CH2Cl2 দেখো, সেখানে কী হবে বলো তো, কার্বন ধরো এই পাশে তুমি হাইড্রোজেনকে দাও, এই পাশে তুমি হাইড্রোজেনকে দাও, এই পাশে তুমি Clকে দাও, এই পাশে তুমি Clকে দাও। দেখো বলো তো এখানের মধ্যে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, কার্বন আর ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন আর ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে কোনটার উপর নেগেটিভ বসাবা, কার্বনের উপর নাকি ক্লোরিনের উপর? কোনটার উপর নেগেটিভ বসাবা বলো? যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে তার ইলেকট্রন, সে বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে বেশি টেনে ধরে আনবে। তাহলে ক্লোরিনের উপর তুমি নেগেটিভ বসাবা, কার্বনের উপর তুমি পজিটিভ বসাবা, ক্লোরিনের উপর তুমি নেগেটিভ বসাবা। তাহলে এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে মিউ এর ডিরেকশন কোন দিকে হবে, প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এখানে মিউ এর ডিরেকশন কোন দিকে হবে, এখান থেকে এদিক দিকে, এখান থেকেও এদিক দিকে হবে। আর অন্যদিকে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? তুমি বলছো কার্বন, তাহলে এখানে হবে ডেল্টা নেগেটিভ, এখানে হবে ডেল্টা পজিটিভ, এখানে হবে আবার ডেল্টা পজিটিভ। তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে কি থাকে, মিউ থাকে, প্লাস থেকে মাইনাসের দিকে মিউ থাকে। তো দেখো একটা জিনিস, এখানে এই দুইটা তো সেম ডিরেকশনে, ফলে একটা এদিকে একটা লব্ধি পাবা, এই দুটো সেম ডিরেকশন এদিকে একটা লব্ধি পাবা, ফলে আলটিমেটলি উপরের দিকে একটা নেট লব্ধি পাবা। বুঝছো কিনা দেখো, পরে উপরের দিকে তুমি কি পাবা, একটা নেট একটা লব্ধি পাবা, উপরের দিকে তুমি একটা নেট লব্ধি পাবা। তাহলে এখানে কিন্তু এটার মিউ এর মানটা সর্বোচ্চ হয়ে থাকে। তাহলে সি হচ্ছে আনসার।
বোঝা গেছে নাকি বোঝা নাই? আর এটা এটা কেন হবে না বলো তো? কারণ এইখানে তো একটা সিএল থাকে, তো সেই সিএল থাকলে তো আবার ডিরেকশনটা এদিকে হবে, পরে আর এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। বুঝছো? এই জন্য কোনটা বেশি হয়? বেশি হচ্ছে সি নাম্বারটা। ওকে, দেখো বুঝছো কিনা। এবার কি বুঝতে পারছো? যারা বুঝো নাই মিউয়ের ব্যাপারটা আমাকে একটু জানাও তো, এবার কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, পরে পাওয়া যাবে, তো পরে তো পাওয়া যাবে ক্লাস। ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই, আসো। চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই। ওকে, কি বলছো? হ্যাঁ ঠিক আছে, তারপর যাই, আসো বলো। এটা কি হবে আনসার? বরফের মধ্যে কি কি বন্ধন থাকে? আমরা সবাই জানি পানির মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে বরফে তো সমযোজী বন্ধন থাকবেই, সাথে কিন্তু হাইড্রোজেন বন্ধনও থাকবে। ঠিক আছে, তারপর ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে সেগুলো কি? ইথাইন, ইথাইনের সংকেত কীরকম হয়? এই যে কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, তারপরে এখানে ট্রিপল বন্ড, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন। দেখো তাহলে তাহলে কি কি বন্ধন আছে এখানে? এখানে সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা হচ্ছে সিগমা বন্ধন, দুইটা হচ্ছে তোমার পাই বন্ধন। তাহলে এখানে থাকবে তিনটা সিগমা, দুইটা পাই। তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা। তিনটা সিগমা বন্ধন থাকবে, দুইটা পাই বন্ধন থাকবে। তারপর এখানে দেখো, এত এর কার্বন পরমাণুসমূহের সংকরণটা কি ধরনের হয়ে থাকে? যদি আমরা দেখার চেষ্টা করি এখানের মধ্যে একটা একটা করে করি, আসো। এই কার্বনের সংকরণ কত হবে বলতে পারবা? এই কার্বনের সংকরণ কিভাবে বের করে বলো তো? কার্বন, এই যে জটিল জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগের সংকরণ কিভাবে বের করে? নর্মালি আমরা একটা নাম্বার দিয়ে বের করি, যেটাকে আমরা বলি স্টেরিক নাম্বার। দেখো আমরা মেইন ক্লাসে পড়াইছি, সেটা হচ্ছে কি? নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লন পেয়ার। বাট কার্বনের বেলায় তো লন পেয়ারটা জিরো, তাহলে কার্বনের ক্ষেত্রে স্টেরিক নাম্বার ইকুয়াল টু সিগমা বন্ধ হয়ে থাকে। তো এইটা সিগমা বন্ধন কয়টা? এখানে হাইড্রোজেনের সাথে দুইটা, এখানে একটা, তাহলে এখানে তিনটা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এটার সংকরণ হবে sp2 টাইপের। এটার সংকরণ কি হবে? এখানে একটা, দুইটা, তিনটা সিগমা বন্ধন, তাহলে এটা হবে sp2। এটা কত হবে? সেম এখানে দেখো, তিনটা, এক, দুই, তিন, তাহলে এটা হবে sp2। এটা কি হবে বলো তো? সেম sp2। তাহলে এখানে সবগুলো কার্বনের সংকরণ কীরকম হবে? sp2 টাইপের হবে। দেখো এটা বোঝা গেছে কিনা? সবগুলো কার্বনের সংকরণ sp2 টাইপের হবে। বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে, তারপর চলো নেক্সটে চলে যাই, আসো। নিচের কোন যৌগটি sp3d সংকরণ বিশিষ্ট? sp3d বিশিষ্ট কোনটা হয়ে থাকে বলো তো? pCl5 হয়ে থাকে। তুমি যারা এটা চেকও করতে পারো, x ইকুয়াল টু কি হয়ে থাকে বলো তো? হাফ, তারপরে তোমার এখানে v প্লাস এম মাইনাস সি প্লাস এ দিয়ে চেক করতে পারো। কিভাবে করবা? এই যে দেখো, হাফ, বি হচ্ছে কেন্দ্রীয় মোলের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যেমন ফসফরাসের হয়ে থাকে 5টা। এম হচ্ছে একযোজী মূলকের সংখ্যা, যেমন এখানে ক্লোরিন 5টা, কোনো ক্যাটায়ন নেই, কোনো অ্যানায়ন নেই, তাহলে আনসার আসবে এখানে 5। আর 5 আসলে তার সংকরণ হয়ে থাকে sp3d টাইপের। হোপফুলি সবাই বুঝতে পারছি। তারপর বলতো, NH3-র মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা লন পেয়ার কয়টা থাকে? লন পেয়ার থাকে কিন্তু এক জোড়া, তাই না? একটা থেকে লন পেয়ার। লন পেয়ার থাকে কয়টা? এক জোড়া। লন পেয়ার থেকে কয়টা? এক জোড়া লন পেয়ার থাকে। তারপরে যাই, বল এটা কীভাবে করবা? জ্যানন F2-তে জ্যাননের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় লন পেয়ার কয়টা? লন পেয়ারের সূত্র কি বলছিলাম? ওই যে যেখানে প্লাস ছিল সেখানে জাস্ট মাইনাস করে দিবা। লন পেয়ারের ক্ষেত্রে যেখানে প্লাস ছিল সেখানে জাস্ট মাইনাস করে দিবা। বলো তো এখানে জ্যাননে কেন্দ্রীয় মৌল, এটা এই যৌগটার মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটা বলতে পারবা? এই যৌগটার মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটা হবে বলতে পারবা? জ্যানন। তাহলে জ্যাননে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 8টা, মাইনাস এখানে যুক্ত মৌল আছে 2টা, আর যুক্ত পরমাণুর যোজনী হচ্ছে 1। বাট আগে কিন্তু প্লাস করতা, তাহলে এখানে আসতো কয়টা? 6টা। তাহলে 6টা ইলেকট্রন থেকে কয়টা লন পেয়ার হইতে পারে বলো তো? 3টা লন পেয়ার হইতে পারে। 6টা ইলেকট্রন দিয়ে কয়টা লন পেয়ার হইতে পারে? কারণ প্রতিটা লন পেয়ারে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 6টা ইলেকট্রনে 3টা লন পেয়ার হইতে পারে। তাহলে আনসার হচ্ছে 3টা। বুঝছো কি না আমাকে একটু জানাও কোয়েশ্চনটা। এটা কি বোঝা গেছে আনসারটা? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে বছর আমরা নেক্সটে চলে যাই। বলো এটা আনসার কি হবে? sp3 সংকরায়িত যৌগ নয় কোনটা? এই যে BF3, এটাতে sp2 হয়ে থাকে। sp3 সংকরায়িত না এটা। ঠিক আছে, ওকে, তারপর যাই আসো আমরা। এত অণুতে কার্বনের কোন ধরনের হাইড্রোজেন হাইব্রিডাইজেশন বিদ্যমান? তাহলে দেখো, কার্বন, তার সাথে 3টা হাইড্রোজেন আছে, আরেকটা কি আছে? OH আছে। তো কার্বনের সংকরণ জিজ্ঞেস করছে। কার্বনের সিগমা বন্ধন এখানে কয়টা দেখতেছি আমি? 4টা, 1, 2, 3, 4, তাহলে 4টা সিগমা বন্ধন। তাহলে 4টা সিগমা বন্ধনের সংকরণ হবে sp3 টাইপের, তাহলে সংকরণ হবে এখানে sp3। তারপরে যাই, শেষ আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। তাহলে প্রথম চ্যাপ্টারে একটু আমাকে জানিও, প্রথম চ্যাপ্টারে তোমাদের পড়াগুলো রিভিউ হয়েছে কিনা ঠিক মতো।
বা তোমরা কি সব বুঝতে পারছো? কার কার কোন কোন টপিকে প্রবলেম আছে আমরা চলে 1 মিনিট একটু দেখি, তাই আমি বুঝতে পারবো যে তোমাদের উপদেশটা তোমাদের জন্য কীরকম হওয়া উচিত, যে কোন টপিকে তোমাদেরকে একটু বেশি পড়তে বলা উচিত, কার কার কোন টপিকে। হ্যাঁ, এই আমি তো তোমাকে বললাম এই টপিক, এই কয়টা টপিক পড়লে এনাফ এটা আমি বলবো না, পুরো চ্যাপ্টারই তোমাকে পড়তে হবে। বাট পরীক্ষার আগে 7 দিন বা পরীক্ষার আগের 10 দিন বা পরীক্ষার আগের রাতে যে টপিকগুলো আমি লিখে দিই সেগুলো ভালো করে পড়বা, কারণ এগুলো থেকে বেশি কোয়েশ্চন আসে। কোয়েশ্চন তো যে কোনো জায়গা থেকে হইতে পারে, ঠিক আছে? ওকে, মিউয়ের টপিক, ঠিক আছে, মিউটা তাহলে তুমি ভালো করে পড়িও, এটা অলরেডি ভালো করে পড়ানো আছে। বন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডটা পড়বা, তারপর হচ্ছে যৌগে কী ধরনের বন্ধন উপস্থিতি সেটা পড়বা। বা টিপিক্যাল আয়নিক বন্ধনের সংজ্ঞা, সমযোজী বন্ধনের সংজ্ঞা, সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা ওগুলো লাগবে না, বুঝছো? বন্ডের মধ্যে জাস্ট দেখবে যে কোয়েশ্চন কী টাইপের আসে। লুইস ডট স্ট্রাকচার লাগবে না, এই যে জিএসটির জন্য লুইস ডট স্ট্রাকচার লাগবে না, ঠিক আছে? সো তুমি স্কিপ করতে পারো। চলো আমরা যাই। এই 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 চ্যাপ্টারটা থেকে অল্প কয়টা জিনিস আছে, অল্প কয়টা জিনিস পড়তে হবে। কী কী পড়তে হবে আমি তোমাকে জাস্ট এটা লিখে দিই। অ্যাট ফার্স্ট তুমি হচ্ছে কি পড়বা জানো? অ্যাট ফার্স্ট তুমি পড়বা হচ্ছে ওই যে ভিনেগার, ভিনেগার নিয়ে যা যা পড়া আছে, যে প্রস্তুতি, প্রস্তুতি, বিক্রিয়া, কি কি এনজাইম ব্যবহৃত হয়, এনজাইম কি কি ব্যবহৃত হয়, তারপরে তোমার হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া নিধন কৌশল, মানে যা যা আছে ভিনেগার থেকে, কেমন খাদ্য সংরক্ষণ পদ্ধতি, এটা ভালো করে পড়বা। ভিনেগার, ভিনেগারটা সবচেয়ে ইম্পর্টেন্ট সংরক্ষণ পদ্ধতি, ঠিক আছে পড়লা। তারপরে যে টপিকটা পড়বা সেটা হচ্ছে প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস অর্থাৎ দুই ধরনের প্রিজারভেটিভস আছে, কৃত্রিম আর প্রাকৃতিক। কৃত্রিমটা ভালো করে পড়বা, বুঝছো? কৃত্রিমটা ভালো করে পড়বা। তারপর আরেকটা টপিক জাস্ট এটা থেকে এটা পড়লেই চলে, সেটা হচ্ছে যে ওই কি কি ভিটামিন আছে, ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, এটা একটু করে ভালো করে পড়বা। বিএমআর, বিএমআর এইটা একটু করে দেখে নিবা, কেমন বিএমআর। আর কি কোনো টপিক বাদ গেছে? না, এগুলো পড়লেই চলবে, আমার মনে হয় কি এইগুলো পড়লেই চলবে, আর কোনো টপিক আসলে নাই। মানে টপিক তো অনেকগুলোই আছে এখানে, বাট সব টপিক তোমার পড়া লাগবে না, তুমি জাস্ট এই 4টা টপিক এগুলো ভালো করে পড়বে এই চ্যাপ্টার থেকে, তাহলে দেখবা যে তুমি এমসিকিউ যা আসার কমন পেয়ে যাবা, ঠিক আছে? এমসিকিউ যা আসার তুমি কমন পেয়ে যাবা। ওকে, চলো কয়েকটা এমসিকিউ করি, 3-4টা এমসিকিউ আছে এই চ্যাপ্টারে শুধুমাত্র, এরপর আমরা একটা 2-3 মিনিটের তোমার সাথে আলোচনা করবো। বলো তো, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটা? খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কিন্তু কোনটা হয়ে থাকে বলো তো আমাদের এখানে? এই যে আমরা সবাই জানি আমাদের যে অক্সিজেন আছে, অক্সিজেন, কারণ আমাদের খাদ্যদ্রব্য পচনের জন্য একটা কারণ হচ্ছে জারণ, জারণ দায়ী, জারণটা করতে সাহায্য করে কে? অক্সিজেন, কেমন? তারপরে তুই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা? প্রাকৃতিক হচ্ছে তোমার কোনটা বলো? সোডিয়াম ক্লোরাইড। তারপর প্রাকৃতিকভাবে খাদ্য সংরক্ষণে সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? ভিনেগার, ভিনেগার সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে। কোন পিএইচে খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না? যদি পিএইচের মানটা যদি 4.5 থেকে বেশি হয়, কারণ খাদ্য ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য পিএইচের মানটা কম হওয়া লাগে, কত থেকে বেশি হইলে তারা ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। তো আমাদের তাহলে চলো আমি একটু ডিসকাশন করি তাহলে, এখন তোমার রসায়নের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, এরপরে আমি তোমাকে পরিবেশ রসায়নটা আমি শুরু করে দিচ্ছি, কেমন? আচ্ছা দেখো, এই মুহূর্তে দেখো রসায়নের জন্য যেটা করবা, প্রথম কথা হচ্ছে ভাই দেখো, এখন তুমি যদি বই পড়ে সব পড়তে যাও তাহলে তুমি পারবা না, তোমার স্ট্রং পয়েন্ট যে কোনো একটা সাবজেক্টকে বানাইতে হবে, কেমন হয়? সেটা হইতে পারে ফিজিক্স, সেটা হইতে পারে ম্যাথ, সেটা হইতে পারে কেমিস্ট্রি। তুমি একটা জিনিস দেখো, বিগত বছরগুলোতে মানে জিএসটিতে কোন মানে সাবজেক্টে কোয়েশ্চেনটি ইজি আসে, সেই সাবজেক্টটাকে দিয়ে তুমি প্রথমে তোমার পরীক্ষাটা স্টার্ট করবা, তারপরে ওইটাকে একটু ভালো করে পড়বা, কারণ তোমার যদি স্টার্টিংটা অনেক ভালো হয় তাহলে দেখবা যে পরীক্ষাটা অনেক স্মুথলি যাচ্ছে। ওকে, আচ্ছা, আর কেমিস্ট্রি ক্ষেত্রে কীভাবে পড়বো আমি তোমাকে বলি। কেমিস্ট্রিতে জাস্ট আমাদের স্লাইডে যে থিওরিগুলো পড়াইছি না, সেগুলো একটু করে ভালো করে পড়বা, আর বেশি বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর কি। ফর্মুলা প্র্যাকটিস করবা, বিক্রিয়া তুমি প্র্যাকটিস করবা। দেখো জিএসটিতে তোমার কিন্তু পুরো বিক্রিয়া তোমার মুখস্থ রাখার দরকার নেই, কি তোমার ধরো প্রভাবক ইউজ করা হয়েছে বা কী 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 পয়েন্ট যেগুলা, ওগুলোই শুধুমাত্র ভালো করে পড়বা। কারো কোনো কোয়েশ্চন থাকলে আমাকে বলতে পারো কেমিস্ট্রি রিলেটেড বা কীভাবে পড়বা রিলেটেড, আমরা 2-3 মিনিট কোয়েশ্চন নিয়ে আলোচনা করি, এরপর আমি হচ্ছে যে পরিবেশ রসায়নটা শুরু করে দিচ্ছি।
সময় মিলাতে পারি না। কেমিস্ট্রিতে তো বেশিরভাগ জিনিসই আসলে ওই যে কিছু জিনিস থিওরিটিক্যাল থাকে, ওগুলা বেশি তাড়াতাড়ি আনসার করা যায়। জৈব রসায়ন সমস্যা নেই, আমরা যখন জৈব রসায়নের রিভিশন ক্লাসটা নিব তখন আমি জৈব রসায়নের সব টপিক পড়তে হবে না। এই যে দেখো না, আমি তোমাকে টপিক কিন্তু অনেক কমাই দিছি, আমি কিন্তু তোমাকে টপিক এতগুলো পড়তে বলতেছি না। ভালো করে পড়বে এই টপিকগুলো, বাদ বাকিতে তুমি রিভিশন দিবাই, বাট ভালো করে পড়বে এই টপিকগুলো, কেমন? জৈব রসায়ন পড়ানোর সময় আমি তোমাকে টপিক সিলেক্ট করে দিব যে কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চন আসে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দিই। আসো আমরা তাহলে চলো পরিবেশ শাসনটা শুরু করে দিই। পরিবেশ শাসনের মধ্যে তাহলে কোন টপিকগুলো ভালো করে পড়বো আমি তোমার একটু করে বলি। অ্যাট ফার্স্ট তুমি হচ্ছে যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে না, এগুলো নিয়ে সব পড়ার দরকার নেই। বায়ুমণ্ডলের স্তরে সব পড়ার দরকার নেই। কি পড়বো আমি তোমার একটু করে বলি। বায়ুমণ্ডলের যে স্তর আছে সেগুলার উচ্চতারা পড়বা, উচ্চতা। তারপর হচ্ছে যে কোন স্তরে তোমার হচ্ছে মানে ওই স্তরের ওই স্তরে কিছু পয়েন্ট বলা আছে যে কোন স্তরে ওজোন স্তর থাকে, কোনটার অপর নাম কি, অপর নামগুলো পড়বা, অপর নাম। আর এটার কোন স্তরের কাজ কি, মানে কোনটাতে এরোপ্লেন চলে, কোনটাতে ওজোন স্তর থাকে, ঠিক আছে, এটা একটু ভালো করে পড়বা। কি কি আছে এটা একটু ভালো করে পড়বা, বাট সব পড়ার দরকার নেই, ঠিক আছে। এটা গেল বায়ুমণ্ডলের স্তর থেকে। ওকে, তারপরে আমরা চলে আস্তে শুরু করি। আসে কেমন, প্রথমে বলতেছে দেখো, এই যে প্রথমে চলে আসছে কোন অঞ্চলে ওজোন স্তর থাকে। ওজোন স্তর থেকে কোনটাতে বলো তো? স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে কিন্তু ওজোন স্তর থাকবে। আর এরপরে যদি তোমাকে বলি ওই যে গ্যাসের সূত্র যেগুলো আছে, গ্যাসের যে সূত্রগুলা, এগুলো একটু ভালো করে পড়বা। গ্যাসের সূত্র, ওকে, মানে গ্যাসের সূত্রের মধ্যে কোনটা কোনটা হয়, ওই যে বয়েল, চার্লস, তারপরে তোমার হচ্ছে যে এই যে চাপের সূত্র, চাপের সূত্র, তারপরে তোমার পিভি ইকুয়াল টু এনআরটি, কেমন? এরপর হচ্ছে গ্রাহামের গ্যাস, গ্রাহাম, ডালটন, এগুলো তো পড়াই লাগবে, কেমন? এগুলো তোমাকে পড়াই লাগবে। আচ্ছা, এটা গেল গ্যাসের সূত্রের। পরে গ্যাসের গতিতত্ত্বের মধ্যে তুমি হচ্ছে শুধুমাত্র সিআরএমএসটা পড়লেই চলে, বাকিগুলো সি অ্যাভারেজ, সিএমপি, ওগুলো এত বেশি পড়া লাগে না, সিআরএমএসটা ভালো করে পড়বা। দেন এরপরে যদি যাও অ্যাসিডের মধ্যে, অ্যাসিড ক্ষারের মধ্যে এই যে ব্রনস্টেডটা ভালো করে পড়বা। ব্রনস্টেড লাউরি মতবাদ, লাউরি, তারপর হচ্ছে যে লুইস, এগুলার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলো ভালো করে পড়বা। এক্সাম্পল, আরহেনিয়াসটাও ভালো করে পড়বা, বাট বললাম তো এগুলো বেশি ইম্পর্টেন্ট। আরহেনিয়াসটাও ইম্পর্টেন্ট, বাট আরহেনিয়াস থেকেও বেশি ইম্পর্টেন্ট এই দুইটা, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে তুমি ওই যে অনুবন্ধী অম্লক্ষারক, এটা তো মাস্ট। অনুবন্ধী অম্লক্ষারক এটা মাস্ট, মানে এটা বাদ দিবা না। অনুবন্ধী অম্লক্ষারক মানে টপিকটা যেটা আছে। এরপরে যদি যাই আমি বিওডি, সিওডি আর ডিও, এটা ভালো করে পড়বা। আর ক্ষরতার মধ্যে জাস্ট মানে কোনটার জন্য কোন ক্ষরতা হয়, অস্থায়ী ক্ষরতা কার জন্য হয় আর স্থায়ী ক্ষরতা কার জন্য হয়, সেটা একটু করে ভালো করে পড়বা, কেমন? আর গ্রাফগুলা, গ্যাসের সূত্রে যে গ্রাফগুলো আছে এগুলো ভালো করে পড়বা। গ্রাফটাকে আমি স্টার দিচ্ছি, গ্রাফটা ভালো করে পড়বা, গ্রাফগুলো বাদ দিবা না। মোটামুটি এগুলাই এই চ্যাপ্টারে, এগুলা পড়লে আসলে চলে আর কি জিনিসটা। ও আরেকটা জিনিস ভুলে গেছি, অ্যামাগার বক্র। অ্যামাগার বক্র থেকে, অ্যামাগার যে বক্র আছে এই জায়গা থেকে হচ্ছে যে বিচ্যুতি রিলেটেড যে জিনিসটা আছে, কোনটার বিচ্যুতি বেশি, কোনটার বিচ্যুতি কম, এটা একটু ভালো করে পড়বা। আর ভ্যান্ডার ওয়ালস সমীকরণে, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনের মধ্যে এ আর বি যেগুলো আছে এগুলো নিয়ে একটু ভালো করে পড়বা। ইকুয়েশন যেটা আছে এখানের মধ্যে ওই এ আর বিটাকে নিয়ে একটু ভালো করে পড়বা। এ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, এ এর মান কেমন হয়, বি এর মান কেমন হয়, এগুলো একটু ভালো করে পড়বা। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে শুরু করে দিয়ে আসো। চলো আমরা শুরু করে দিয়ে আসো। সব দিলাম কোথায় ভাই? এই যেমন এই বায়ুমণ্ডল নিয়ে অনেক কথাবার্তা আছে, সাইক্লোন আছে, ঘূর্ণিঝড় আছে, ওগুলো বাদ দিলাম। তারপর হচ্ছে যে এইখানের মধ্যে এগুলো তো পড়তেই হবে, কিছু করার নেই। প্রমাণ টমান পড়ার দরকার নেই, সি অ্যাভারেজ, সিএমপি এগুলো পড়বা না। আরহেনিয়াসটাও পড়বা, বাট অল্প পড়বা আর কি। ব্রনস্টেড, লুইস এগুলোর ডেফিনেশন পড়ার দরকারই নেই, হালকা ডেফিনেশন পড়বা,
বাট এক্সাম্পলগুলো বেশি করে পড়বা, বিশেষ করে অনুবন্ধীর পার্টটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনে কী পড়বা সেটা বলে দিলাম। অ্যামাগার বক্রে চিত্রগুলো মুখস্থ রাখার দরকার নাই, বাট তোমার বিচ্যুতি কোনটার বেশি হয় কোনটার কম হয় সেটা একটু ভালো করে পড়বা। NH3 একটা ব্যাপার সেবার ছিল, গ্রাফগুলো ভালো করে পড়বা। তারপরে তোমার হচ্ছে এখানে পিএইচ, TDS এগুলো পড়ার দরকার নাই, এগুলো একটু ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, চলো MCQতে যাই। তাহলে এটা আনসার হচ্ছে এটা গেল। বলো তাহলে কী হবে, একটা আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম 1/T লেখচিত্র 1/P লেখচিত্রটা কীরকম হবে? আচ্ছা বলো তো এখানে তোমার কি এখানে কোনো এই যে টেম্পারেচার নিয়ে কি কিছু আলোচনা আছে? না। তাহলে এখানে আমরা বয়েল আদর্শ গ্যাস যেহেতু, তাহলে সে তো অবশ্যই বয়েলের সূত্র মেনে চলবে। তো বয়েলের সূত্র যদি আমরা দেখার চেষ্টা করি, পিভি বনাম 1/P, পিভি বনাম 1/P। একটা জিনিস দেখো, যখনই তুমি বনাম কথাটা দেখবা প্রথমে যেটা থাকে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাই। তাহলে প্রথমে আছে এখানে পিভি, তো পিভিকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাবো, আর 1/P-কে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে বসাবো। এটা কি হয়ে থাকে বলতো, একটা পিভির মানটা তো কনস্ট্যান্ট হয়ে থাকে, তাই একটা সরল রেখা এরকম পাবা, এক অক্ষের সমান্তরাল সরল রেখা পাবা। তাহলে এখানে কি পাবা, এক অক্ষের সমান্তরাল একটা সরল রেখা তুমি পাবা। ঠিক আছে, ওকে। তারপর যাই আসো, বলো তো আনসার কি হবে? আর বেশিক্ষণ নেই আমাদের ক্লাস। সাইফ কোথায় বুঝো নাই বলো? ওকে, সবাই বলতেছ। স্থির চাপে তোমার হচ্ছে কি বলো তো, এখানে চার্লসের সাথে সঙ্গতিপূর্ণ, চার্লসের সাথে চার্লসের সূত্র কী হয়ে থাকে, ভি ইজ প্রপোর্শনাল টু টি হয়ে থাকে স্থির চাপে। তাহলে এটা হচ্ছে এই আমাদের মূলবিন্দুগামী সরলরেখা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তারপর যাই, একটা গ্যাসের তাপমাত্রা 17°C হতে তুমি কি করছো এখানে বাড়াচ্ছ, ওকে, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত আছে। ওকে, খুব ভালো কথা। দেখো তাপমাত্রা ছিল 17°C, চাপ অপরিবর্তিত, তাহলে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাকে তুমি বলো তো, আয়তন যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে তাপমাত্রাটাও দ্বিগুণ হবে না? তাহলে এখানে 17° মানে আসলে অ্যাকচুয়ালি 290 কেলভিন। তাহলে যেহেতু ভলিউম আর টেম্পারেচার সমানুপাতিক, আয়তন দ্বিগুণ হলে টেম্পারেচারও দ্বিগুণ হবে। তাহলে টেম্পারেচার কত হবে, 2 গুণন 290, তাহলে 2 শূন্য তো 0, 2 নং 18, হাতে আছে 1, 2 2 4, 580 কেলভিন। বাট এগুলো সব ডিগ্রি সেলসিয়াস আনসার। তাহলে 273 বাদ দাও, তাহলে কত থাকবে, এখানে থাকবে 7, এখানে থাকবে 0, এখানে থাকবে 207°C। তাহলে 207, সরি জিজ্ঞেস করছে আচ্ছা তাপমাত্রা কত বাড়ানো হলো, চেঞ্জ জিজ্ঞেস করছে, চেঞ্জ। তাহলে চেঞ্জ আগে ছিল 290, তাহলে 290টা বাদ দিতে হবে, তাহলে 290 কেলভিন বাদ দিবা, তাহলে থাকবে 0, 9 আর এখানে 2, তাহলে 290। এটা হচ্ছে আনসার। কারণ এটা কিন্তু পরিবর্তন হিসাব করছো, পরিবর্তনের বেলায় ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যা কেলভিনের পরিবর্তনে কিন্তু ঠিক তাই। কেমন, ওকে। হ্যাঁ, পিভি কি কনস্ট্যান্ট সাইফ জিজ্ঞেস করছিল। হ্যাঁ, এই যে দেখো আদর্শ গ্যাস বলে দিছে না, আদর্শ গ্যাস তো বয়েলের সূত্র মেনে চলে, যেহেতু এখানে টেম্পারেচারে কোনো কিছু বলে নাই তাহলে আমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করবো, আর বয়েলের সূত্রে কী হয়ে থাকে, পিভিটা কনস্ট্যান্ট হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা কি সবাই বুঝতে পারছো? বলছে তাপমাত্রা কত বাড়ানো হলো, তুমি দেখলে তাপমাত্রাটা পাইছো 580 কেলভিন, আগে ছিল 290 কেলভিন, তাহলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে 290 কেলভিন। তাপমাত্রা চেঞ্জ কতটুকু, 290 কেলভিন। আর চেঞ্জের বেলায় এটা কিন্তু ডেল্টা টি, চেঞ্জের বেলায় 1 কেলভিন পরিবর্তন মানে 1°C পরিবর্তন, তাহলে 290°C পরিবর্তন করা হয়েছে। বুঝছো, তুমি যদি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো আর কি, মানে তুমি যদি এটাকে যদি ডিগ্রি সেলসিয়াসে নাও, পরে ওইটা থেকে যদি তুমি 17° বাদ দাও তাও ভ্যালুটা 290 আসবে। বুঝতে পারছো, মানে তুমি যদি কি করো, ধরো এটাকে যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে নাও 273 বাদ দিয়ে, ধরো ডিগ্রি সেলসিয়াসে নিলা, সেখান থেকে যদি 17কে বাদ দাও তাও রেজাল্ট 290 আসবে। ক্লিয়ার, ওকে। তারপর বলো তো এটা আনসার কী হবে, গ্যালুসাকের চাপের সূত্র কোনটা? সব ক্লাস ভালো করে করতেছো কিন্তু পরীক্ষায় ভালো করতে পারতেছো না। ওকে, তাহলে যেটা বুঝতে হবে, তুমি হয়তো পরীক্ষার কোয়েশন দেখার পরে ঘাবড়ে যাচ্ছ, বা তুমি তোমার বেসিকটা একটু হয়তো দুর্বল আছে। কেমন, তো তোমার যেটা এই মুহূর্তে তাহলে করতে হবে, তুমি ধরো পরীক্ষার হলে গেলা, তোমার তাহলে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে কোন কোন টপিকে বেশি প্রবলেম হচ্ছে, কারণ এখন কিন্তু সময় নেই যে আবার শুরু থেকে পড়ার। তাহলে তোমার এখন ম্যাক্সিমাম নাম্বার যেখানে গ্যাদার করা যায় সেটা তোমাকে জোর দিতে হবে। আর সব টপিক পড়ার দরকার নাই, যেহেতু এখন সময়টা কম। তুমি দেখো যে কোন টপিক থেকে বেশি কোয়েশন আসতেছে। আর নর্মাল মডেল টেস্টগুলোতে তোমার যদি খারাপও হয় টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ মডেল টেস্টের কোয়েশন তো তুমি বুঝোই একটু কঠিন হয়ই। সো টেনশন নেওয়ার দরকার নাই,
জাস্ট তুমি এটা ফোকাস করো বা এটা ফাইন্ড আউট করার চেষ্টা করো, তাড়াতাড়ি ফাইন্ড আউট করে ফেলো। ধরো তোমার পরীক্ষা, তুমি চেষ্টা করো যে এই সপ্তাহের মধ্যে তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ফেলার, যেন বাকি দিনগুলোতে তুমি ওগুলো পড়তে পারো। বাট এমন যদি হয় কোনো টপিক একদম নতুন, সেটা পড়ারই দরকার নেই এখন, কেমন? যেটা বেশি করে পড়ছো সেটাই তুমি আনসার করতে থাকো। টিকার জন্য কিন্তু সব আনসার করা লাগে না। ওকে, আচ্ছা, তাহলে এটা কোনটা হবে আনসার বলো তো? অনেকে বলতেছে যারা, হ্যাঁ ওকে ঠিক আছে, বি বলতেছে আনসার, ভেরি গুড। তাহলে কারণ চাপের সূত্র এখানে প্রেশার আর টেম্পারেচার সমানুপাতিক। তারপর যাই, 1 অ্যাটমসফিয়ার মানে কত হয়ে থাকে? 1 অ্যাটমসফিয়ার মানে কত নিউটন পার মিটার স্কোয়ার? 1.01324 10⁵ হয়ে থাকে। ওকে, তাহলে এখানে আনসার হবে বি নাম্বারটা। ঠিক আছে, তারপর যাই আসো, নিচের কোনটা কোনটা বয়েলের সূত্র নির্দেশ করে? বয়েলের সূত্র কিন্তু পি ইজ প্রপোর্শনাল টু 1/v না, বয়েলের সূত্রে কোনটা হয়ে থাকে বলো তো? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p হয়ে থাকে যদি তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, ওকে বি, হ্যাঁ পারছো সবাই। তারপরে যাই, বলছে কি দেখো, কোনটাতে ব্যাপন সর্বাধিক হবে? আচ্ছা, ব্যাপন হারটা খেয়াল করে দেখো, কি কি বলছে? নিয়ন, নিয়ন, কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তাহলে দুইটা যৌগ বলছে, একটা কার্বন মনোঅক্সাইড বলছে, একটা নিয়ন বলছে। তুমি যদি চিন্তা করে দেখো এখানে আণবিক ভরটা কত হবে? এখানে আণবিক ভর হবে 12 যোগ 16, তার মানে 28 হবে। আর নিয়নের আণবিক ভর কত? নিয়নের যদি আণবিক ভর দেখো তাহলে সেটা 20-র মতো হয়ে থাকে, 10কে 2 দিয়ে গুণ করে তার 20 হবে। তো এখানে আণবিক ভর কম কার? এটার আণবিক ভর কম। আর আমরা সবাই জানি আর ইজ প্রপোর্শনাল টু 1/√m, সরি, যেহেতু এখানে আণবিক ভরটা কম তাহলে এটা 8টা বেশি হবে। আমাকে এটাই জিজ্ঞেস করছে কোনটার ব্যাপন সর্বাধিক হবে, তাহলে আনসার হয় সি হবে নাহলে ডি হবে। বাট একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, ধরো তোমাকে যদি আমি তোমার পিছনে যদি আগুন ধরাই দিই তাহলে তুমি দৌড় দিবা না? বলো তো, তোমার পিছনে যদি আমি আগুন ধরে তুমি সেই জায়গায় দাঁড়া থাকবা না, তুমি দৌড় দিবা। তাহলে তাপমাত্রা বেশি হইলে ব্যাপন হার বেশি হবে না তাপমাত্রা কম হইলে ব্যাপন হার বেশি হবে? অবশ্যই তাপমাত্রা বেশি হইলে, কারণ তাপমাত্রা বেশি হইলে গ্যাসের গতিশক্তি বেড়ে যাবে, তাহলে ফলে গ্যাসগুলো দ্রুত ছড়াবে। তাহলে কত তাপমাত্রায় নিয়ন তাহলে সর্বাধিক ব্যাপন হবে? সেটা হচ্ছে আনসার হচ্ছে 35°C নিয়নটা। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। ওকে ঠিক আছে, চলো নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই। নেক্সটে বলো এটার আনসার কী হবে দেখো, বলতেছে কোনটার ব্যাপন হার সমান? ওকে, তাহলে যেটার আণবিক ভর সমান হবে, তাহলে দেখি এখানে আসবে 44, 44, এখানে 28, 28 আর 16 যোগ করে 44, হ্যাঁ এটা হচ্ছে আনসার। দেখো এখানে দুইটারই কিন্তু 44 করে, কেমন? এখানে তুমি যদি দেখো দুইটার এম কত করে? 44 করে, তো এদের ব্যাপন হারটা কিন্তু এখানে সমান। ঠিক আছে, তারপর যাই, কোন গ্যাসটা দ্রুত ব্যবহৃত হবে? দ্রুত ব্যবহৃত হবে কোনটা? যেটার আণবিক ভরটা কী হবে বলো তো? কম হবে। তো তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে ফ্লোরিন সে থাকে কী হিসেবে? F2 আকারে থাকে। ক্লোরিন সে থাকে তোমার O2 আকারে। নিয়ন সে থাকে নিয়ন আকারে। আর ক্লোরিন থাকে Cl2 আকারে। তাহলে দেখো এখানে কোনটার এমটা হচ্ছে কম? এখানে যদি আমরা আমাদেরকে বলতে দ্রুত ব্যাপিত হবে, তাহলে দ্রুত ব্যাপিত হওয়ার জন্য এম যদি কি হয়? কম হয়, তাহলে ব্যাপনটা দ্রুত হবে। তাহলে এখানে তুমি যদি লক্ষ্য করে দেখো নিয়নের কিন্তু আমাদের এমটা কম হবে সবচেয়ে বেশি, কারণ এটা 71, এটা 20, এটা হচ্ছে তোমার কত? প্রায় এটা তো 32 হয়, কেমন? এখানে নিয়নটা তাহলে সবচেয়ে, যেহেতু এখানে এমটা কম তাই এটা ব্যাপনটা সবচেয়ে বেশি হবে। ওকে, তারপর যাই, বলে নিচের কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপটা সর্বোচ্চ হবে? দেখো বলতেছে কি একই আয়তন, তার মানে ভি সবার ভি কনস্ট্যান্ট, একই তাপমাত্রায়, তাহলে টিও কনস্ট্যান্ট, তাহলে চাপ, তাহলে আমরা সবাই জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে খেয়াল করে দেখো টিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তাহলে অ্যাকচুয়ালি পি ইজ তাহলে প্রপোর্শনাল টু এন, তাহলে যার এন বড় তার তাহলে প্রেশারটাও বেশি হবে। তাহলে এইটা মানে কত মোল? এখানে এন হচ্ছে 1, কারণ 28 গ্রাম, এখানে এন হচ্ছে 2, এখানে এন আসবে কত? 1, এখানে এন আসবে কত? এখানে এন আসবে 1, তাহলে যার এন বড় তার প্রেশারও বেশি, তাহলে এখানে 4 গ্রাম হাইড্রোজেন, এর প্রেশারটা কিন্তু কী হবে? সর্বোচ্চ হবে। বুঝতে পারছি আমরা? ওকে ভেরি গুড, তারপর যাই আসো, এখানে কি বলতেছে? 3টা গ্যাসের মোট চাপ দেওয়া আছে, 3টা গ্যাসের মোট চাপ হচ্ছে এত, তো এত এবং এত এর আংশিক চাপ যথাক্রমে এত এবং এত হইলে আর গুণের আংশিক চাপ কত? তো এটা তো সিম্পল, পি টোটাল ইকুয়াল টু তাহলে কত হবে? এই যে 600 যোগ 150 যোগ পি অফ আর্গন,
ডালটনের আংশিক চাপ সূত্র, তাহলে সেটা কত 760। তাহলে এখান থেকে দেখো পি আর্গনটা কত চলে আসবে, এখানে পি আর্গন এখানে তো আসছে 750, তাহলে 10 আসবে না সেটা, তাহলে 10 মিলিমিটার পারদ-চাপ, তাহলে আনসার হচ্ছে 10, তাহলে আনসার হচ্ছে 10। দেখো এটা বোঝা গেছে কিনা, হোপফুলি সবাই বুঝতে পারছো। তারপর যাই আসো, বলতেছে একটা গ্যাস মিশ্রণে এত 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 আছে, মিশ্রণে মোট চাপ এত হলে নাইট্রোজেনের আংশিক চাপ কত। আচ্ছা কোনো কিছুর আংশিক চাপ কীভাবে বের করে, নাইট্রোজেনের আংশিক চাপ ইকুয়াল টু হয়ে থাকে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ গুণন নাইট্রোজেনের এই সিস্টেমের টোটাল প্রেশার। তাহলে এক্স বের করবো কীভাবে, এদের মোল সংখ্যা বের করতে হবে। আচ্ছা এটা কয় মোল আছে, এটা আছে 1 মোল, এটা কয় মোল আছে, এটাও আছে 1 মোল, আর এটা কয় মোল আছে 16, বাট এটা তো 32, তাহলে এটা আছে 2 মোল। তাহলে এখানে তুমি যদি এন টোটাল বের করতে চাও, এন টোটাল কত আসবে, 1 যোগ 1 যোগ 2 আসবে, আর এটার মোল সংখ্যা হচ্ছে 1, আর টোটাল চাপটা কত, টোটাল চাপ হচ্ছে 720। তো যদি হিসাব করো তাহলে নিচে থাকবে 4, উপরে থাকবে 720, তো 4 দিয়ে কত হয় 18 হবে, এটা 18, এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে হবে 18, তাহলে 180 হবে। তাহলে 180 হচ্ছে তোমার কাছে এখানে আনসার, কারণ 4 20 হচ্ছে 80, তো এখানে হচ্ছে 72, তাহলে 8 কম, তাহলে হবে 18, তাহলে 18-র সাথে 10 শূন্য আছে এখানে, তাহলে 180 হবে আনসার। তারপরে যাই, একই তাপমাত্রায় তোমার হচ্ছে যে H2 এবং O2 গ্যাসের ব্যাগের অনুপাত কত। আচ্ছা সিআরএমএস যদি সূত্রটা লিখতে চাই, সিআরএমএস সূত্র হয়ে থাকে √3RT ডিভাইডেড বাই বড় হাতের M। এখন 3R তো আগে থেকেই কনস্ট্যান্ট, আবার এখানে বলছে একই তাপমাত্রায়, তাহলে তাপমাত্রাও কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হবে সিআরএমএসটা তাহলে আমার এই যে আণবিক ভরের সাথে তাহলে ব্যস্তানুপাতিকারে সম্পর্কিত থাকবে। তাহলে এখানে যদি আমি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত বের করতে চাই, সি অফ হাইড্রোজেন আর যদি সি অফ অক্সিজেন বের করতে চাই, তাহলে এখানে কত আসবে, হাইড্রোজেন একটা হচ্ছে 2, এখানে হচ্ছে 32, এটা √, হবে, তাহলে হয়ে যাবে 16, 16কে ভাগ করলে 4, তাহলে এখানে থাকবে কত 4:1, তাহলে অনুপাতটা এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। বুঝতে পারছো কিনা দেখো, তাহলে এখানে অনুপাতটা কত হবে 4 হবে এখানে। ওকে ঠিক আছে, তারপরে যাই, বলতেছে এত তাপমাত্রায় একটা গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ সিআরএমএস এত হইলে এত তাপমাত্রায় তার বর্গমূল, আচ্ছা এখানে মনে করো একটা ওয়ার্ড মিসিং আছে, আচ্ছা এখানে আছে 927 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটু, এখানে হবে 927 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে বর্গমূল গড় বর্গবেগ কত হবে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস বলো, এখানে গ্যাসটা ফিক্স করা না, সেম গ্যাসের কিন্তু বলছে, খালি টেম্পারেচার চেঞ্জ করছো, গ্যাস কিন্তু এখানে সেম, জাস্ট তুমি টেম্পারেচারটা চেঞ্জ করছো। তাহলে T1 কত, T1 হচ্ছে 300 কেলভিন, আর T2 কত, এখানে এটাকে তুমি লিখতে পারবে 273 যোগ করো, তাহলে 1200 কেলভিন আসবে। তো এখানে গ্যাস কিন্তু সেম, তাহলে এখানে সিআরএমএসটা কিন্তু এই ক্ষেত্রে প্রপোর্শনাল সম্পর্ক হবে টেম্পারেচারের সাথে। তাহলে তুমি যদি এখানে অনুপাতটা যদি বের করতে চাই বা C2 যদি বের করতে চাই C1 এর সাপেক্ষে, তাহলে উপরে বসাবো T2, তাহলে 1200, আর নিচে বসাবো কত 27 মানে 300, এটা √, করে দিব, তাহলে এখানে আসবে কত 4, এখানে 2 চলে আসবে। এখন এটা বলে দেওয়া আছে কোয়েশ্চনে এ, তাহলে এটা দিয়ে গুণ হয়ে এটা হয়ে যাবে 2A, তাহলে 2A হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বোঝা গেছে 2Aটাও তোমার কাছে এখানে আনসার। তারপরে যাই আসো, তারপরে আমাকে বলছে এখানে যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ কি নির্দেশ করে, ওই যে আমরা পড়ে আসছিলাম দেখো P + n² A ডিভাইডেড বাই V², তারপরে কি ছিল V - NB = nRT, মনে আছে কিনা দেখো। এখানে এই যে পার্টটা এটা কি ছিল আন্তঃআণবিক আকর্ষণ বল, তাহলে এটা নির্দেশ করে কি বলতো, এখানে আন্তঃআণবিক আকর্ষণ নির্দেশ করে। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড, সবাই পারছো। তারপরে যাই আসো, কি অবস্থায় বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করবে। দেখো আমি তোমাকে একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে তুমি যদি বাস্তব গ্যাসকে নাও, তাহলে সেটা কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কখন আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, যদি তুমি এই কাজটা করো। কি কাজ বলতো, পি আর টি এর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে, পি আর টি এর মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে, তুমি বলবা ভাই পি হচ্ছে আগে আসে ভাই, তাহলে যে আগে আসে সে ছোট, তাহলে পিটাকে রাখতে হবে ছোট, টেম্পারেচারকে রাখতে হবে বড়, টিকে রাখতে হবে বড়। তাইলে যদি তুমি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা রাখো,
সেই ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে লো প্রেশার এবং হাই টেম্পারেচারে আমার কি হবে, বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে। ঠিক আছে, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। তো তুমি সহজে পি এবং টি দিয়ে মনে রাখতে পারবা। হ্যাঁ, প্রেশারের ভ্যালুটা 1 অ্যাটমসফিয়ার থেকে কম হইতে হয়। তারপর বলো, এটা কিন্তু অ্যামাগার বক্র থেকে আসা একটা কোয়েশ্চন। সেটা হচ্ছে আদর্শ গ্যাসের আচরণে বিচ্যুতির ক্রম কোনটা। এখানে যদি আমরা মৌলগুলোকে লক্ষ্য করি, হাইড্রোজেন তার এম কত, এম হচ্ছে 2। তারপরে তোমার কাছে এখানে নাইট্রোজেন, এর এম হচ্ছে যে 28। তারপর হচ্ছে তোমার কাছে এখানে কার্বন ডাইঅক্সাইড, এর এম কি, এর এম হচ্ছে 44। ওকে, তারপরে কোনটা আছে, তারপরে আছে তোমার কাছে এখানে আমাদের NH3। NH3 এর এম কত, এম হচ্ছে 17। তাহলে এখানে আনসার কোনটা হবে বলো তো? বিচ্যুতির ক্রম আদর্শ আচরণ থেকে। এখানে কিন্তু একটা ব্যতিক্রম ছিল, মনে আছে কিনা দেখো, একটা ব্যতিক্রম ছিল এখানে। NH3 কিন্তু একটা ব্যতিক্রম ছিল। ভেরি গুড সাইফ, তুমি পারছো, ভেরি গুড, ভেরি গুড। ওই যে আমাদের এখানে NH3 কিন্তু ব্যতিক্রম ছিল, ভেরি গুড। ওই কারণে NH3টা এমটা যদিও কম, বাট এটার বিচ্যুতি কিন্তু বেশি হবে। এখানে আনসার কিন্তু এ নাম্বারটা। দেখো এটা বুঝতে পারছো কিনা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে, বলো এটা কি হবে। এত এত গ্যাসের এর মান দেওয়া আছে, কোনটাকে সহজে তুমি তরলীকরণ করতে পারবে। আচ্ছা, কোন গ্যাসটাকে সহজে তরলীকরণ করা যাবে? যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে। কারণ যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি তাকে কিন্তু সহজে তরলে কনভার্ট করা যাবে। তাহলে অল্প চাপ দিলেই সে কিন্তু তরলে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এখানে কোনটা বেশি সর্বোচ্চ, এখানে এই ভ্যালুটা হচ্ছে বেশি। এবং এই ভ্যালুটা কার হয়ে থাকে? এই ভ্যালুটা হয়ে থাকতেছে তোমার হচ্ছে NH3 এর। তাহলে যেহেতু NH3 এর এটার মান, এর মানটা বেশি, এই এর মানটা বেশি হওয়া মানে তার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি। আর আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হলে কি হয়, আন্তঃআণবিক, তাহলে সেটাকে সহজে তরলে কনভার্ট করা যাবে। আন্তঃআণবিক আকর্ষণ যেটা আছে সেটা বেশি, তাহলে এটাকে কোনটাকে সহজে তরলে কনভার্ট করা যাবে? NH3 যেটা আছে, NH3 সেটাকে সহজে তরলে কনভার্ট করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা সবাই? ওকে, ভেরি গুড। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কোনটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারা ছিল বলো তো? লুইস ক্ষারক কারা ছিল? যারা হচ্ছে লন পেয়ার বা ইলেকট্রন দান করতে পারে। লন পেয়ার বা ইলেকট্রন দানের এবিলিটি যাদের আছে তারা হচ্ছে লুইস ক্ষারক, আর যারা গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তো কারা গ্রহণ করতে পারে? যাদের অষ্টক সংকোচন ছিল, যেমন দেখো এখানে AlCl হচ্ছে অষ্টক সংকোচন, তাহলে সে হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তারপরে যাই, এই বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কোনটা? কার্বনিক অ্যাসিড হচ্ছে এইটা। কার্বনিক অ্যাসিড একটা H+ গ্রহণ করে যাতে, সরি, H+ ত্যাগ করে যেটাতে কনভার্ট হবে সেটা কি? সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। এই যে কার্বনিক অ্যাসিডটা একটা H+ ছেড়ে দিয়ে যে যৌগটাতে কনভার্ট হবে সেটাই হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। তাহলে HCO3- যেটা আছে এটাই হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। হোপফুলি সবাই বুঝতে পারছি আমরা এটা। তারপরে চলো নেক্সটে চলে যাই। কোনটা ব্রনস্টেড লাউরি অ্যাসিড? ব্রনস্টেড লাউরি অ্যাসিড কোনটা হয়ে থাকে বলো তো? যেটা H+ ত্যাগ করার এবিলিটি রাখে, যে H+ দান করতে পারে সে হচ্ছে কি হয়ে থাকে? সে হচ্ছে ব্রনস্টেড লাউরি অ্যাসিড হয়ে থাকে। তাহলে এখানে H+ দান করতে পারবে কোনটা আছে বলো তো? এই যে এটা যেটা আছে সে H+ দান করতে পারবে, কারণ তার একটা হাইড্রোজেন এক্সট্রা আছে। তাহলে এটা হবে আমার ব্রনস্টেড লাউরি অ্যাসিড। ঠিক আছে, তারপর ওই যে প্রোটনীয় মতবাদ আর কি, HPO4 2- এটার অনুবন্ধী ক্ষার কোনটা? অনুবন্ধী ক্ষার কিভাবে হিসাব করে? ওই যে একটা H+ ত্যাগ করে দিয়ে, তো যেহেতু এখান থেকে একটা H+ বের করে ফেলো তাহলে তো শুধু PO4 থাকবে। H+ বের হয়ে যাওয়া মানে একটা নেগেটিভ চার্জ বেড়ে যাওয়া, তাহলে এখানে PO4 3-। এটা হচ্ছে আমার অনুবন্ধী ক্ষার হবে। দেখো এটা বোঝা গেছে কিনা, এটা কি বুঝতে পারছো? আগেরটা তো ডি হয়েছে, হ্যাঁ, এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, ভেরি গুড। তারপরে যাই আসো, এরপর বলতেছে যদি পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে নিচের কোন কার্যটা ঘটবে? দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন যদি কমে যায় তাহলে কোন ঘটনাটা ঘটবে? সেখানে কি আর তোমার আমাদের যে মৎস্য যে প্রাণীগুলা, মাছে যেগুলো থাকে সেগুলো কি ভালোভাবে থাকতে পারবে, বাঁচতে পারবে না? কারণ পানির অক্সিজেন পরিমাণ কমে গেছে। তাহলে সেই ক্ষেত্রে দূষণ মাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায়। কারণ ডিও কমে যাচ্ছে, কারণ কি? ডিও কমে যাওয়ার কারণ হচ্ছে পানিতে তুমি দূষণ বেশি ফেলতেছো, সেগুলোকে জারণ করার জন্য দ্রবীভূত অক্সিজেন খরচ হয়ে যাচ্ছে, ফলে এই জন্য পানির ডিওটা কমে যাচ্ছে। আর ডিও কমে যাওয়া মানে দূষণ মাত্রাটা বেড়ে যাওয়া। এরপরে বলো, এটা একটু মুখস্থ রাখতে হবে, আদর্শ পানির ডিও কত হয়ে থাকে? সেটা হয়ে থাকে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। শেষ।
তাহলে আমাদের এই এমসিকিউটার মাধ্যমে আমাদের আজকে রিভিশন ক্লাসও শেষ হচ্ছে। তা আমি চেষ্টা করছি যে প্রতিটা টপিক যেগুলো আছে এই 3 চ্যাপ্টারের, ওই টপিকগুলা তোমাকে কিন্তু ধরে ধরে দেখাই দেওয়ার, মানে জাস্ট রিভিউ করার আর কি। সো তাহলে তোমার আজকের ক্লাসে কাজটা কী হবে, তুমি যদি লাগে এই ভিডিওটা আরেকবার দেখো, কোনো সমস্যা নেই। দেখার পরে যেই টপিকে মনে হবে আচ্ছা একটু পড়লে মনে হয় আর একটু ভালো করবো এই টপিকটা, সেই টপিকটা তুমি লিখে রাখো। লিখে মেইন আগে কী করবো, আগে ভিডিও দেখার দরকার নেই, মেইন ক্লাসে যে স্লাইড আছে না, সেই স্লাইডটা একবার দেখবা। স্লাইড দেখো, যদি তোমার মন না ভরে, তোমার যদি মনে হয় যে না আমার আরেকটু পড়তে হবে বা আরেকটু বুঝতে হবে, তাহলে তুমি ওই ক্লাসের পার্টটুকু দেখবা। আজকে ক্লাস কেমন লাগছে জানাতে পারো, আমি চেষ্টা করছি সবচেয়ে ভালো, মানে সর্বোচ্চ দিয়ে ভালো তোমাকে পড়ানোর। কেমন? তো যাই তাইলে আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক শুভকামনা। অর্গানিকে দেখা হবে, অর্গানিকটা আমি সুন্দর মতো চেষ্টা করবো তোমাকে গুছাই দেওয়ার। তাহলে ভালো থাকবা সবাই, যাই তাইলে, আসসালামু আলাইকুম।